আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমি একটু চেক করে নিই সবকিছু ওকে আছে কিনা। খুব সহজ একটা ক্লাস হবে, খুব ছোট একটা ক্লাস হবে, কিন্তু দেখবো আমরা টপিকগুলো একদম মাথায় সেট করে নিতে পারবো। আজকের টপিকও সহজ। দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে সহজ একটা ক্লাস হবে, খুব ওকে, ছোট একটা। এটা হচ্ছে লাশাতালিয়াস প্রিন্সিপাল আর একটা হচ্ছে বেন্ট হফ ইকুয়েশন। দুইটা হচ্ছে সাম্য অবস্থার রিলেটেড। কেমিক্যাল চেঞ্জের আজকে লেকচার নাম্বার 13। এখন বলতে পারো এই টপিক থেকে সিকিউ আসে কিনা। আমরা দেখবো এই টপিক থেকে সিকিউ আসে, এবং এটাও তোমরা এসএসসি তেও পড়েছো, লাশাতালিয়ার নীতি। যেহেতু থিওরি পার্ট, আমরা বই থেকে তোমাদের দেখাবো আসলে বইয়ে কি বলেছে। ঠিক আছে। লা শাতেলিয়ার নীতি। নীতিটা কি ছিল? কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন ক নম্বর কোয়েশ্চেনে দিয়ে দিবে লাশাতেলিয়ার নীতি কি। কেমন? তাহলে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন সাম্যাবস্থার কোনো নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কি বলেছি আমি একটু আবার বলি, তোমরা কিন্তু ছোট করে এটা লিখে রাখবা। একদম দ্রুত এগিয়ে যেতে হবে ব্যাপারটা তা না, একটু পজ দিয়ে তোমরা দরকার হয় লাশাতেলিয়ার নীতিকে একটু লিখে রাখবা। কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন সাম্যাবস্থার কোনো নিয়ামক কি কি, তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তখন সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে, এর মানে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয় বলতো? প্রশমিত হয়। কেমন? নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। দেখো, সবাই যে ইফেক্টটাই ভুল করো, এটা হচ্ছে কি চাপের প্রভাব। চাপের প্রভাব। দেখি তোমরা আমাকে একটু বলো তো, এই বিক্রিয়াটাই, এই বিক্রিয়াটাই নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়ক, প্রোডাক্ট হচ্ছে কি বলতো? অ্যামোনিয়া। তোমরা আমাকে বলবা এটা তো বিক্রিয়ক অংশ, কেমন? এটাকে আমরা বলছি বিক্রিয়ক সাইড, এটাকে আমরা বলছি কি বলতো? প্রোডাক্ট সাইড। এটাকে আমরা বলছি কি? সম্মুখ বিক্রিয়া। কেমন? এটাকে আমরা বলছি সম্মুখ বিক্রিয়া বা ফরওয়ার্ড রিয়েকশন। আর এটাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড রিয়েকশন, এর মানে বিপরীত বিক্রিয়া বা পশ্চাৎ বিক্রিয়া। কেমন? তোমরা আমাকে বলবা এই বিক্রিয়ার কোন অংশে চাপ কম, বিক্রিয়ক অংশে চাপ কম নাকি প্রোডাক্ট অংশে চাপ কম? আমার কোয়েশ্চেনটা আমি আরেকবার বলছি, শুনবা। যারা বুঝো নাই ফার্স্টবার একটু শুনবা। আমি বললাম এই বিক্রিয়ার কোন অংশে চাপ কম, এই বিক্রিয়ক অংশে চাপ কম নাকি প্রোডাক্ট অংশে চাপ কম? ক্লাসটা ইউটিউবে যাচ্ছে, সবাই কমেন্টে এখানে কিন্তু অ্যান্সার দিবে, তাহলে দেখবে কনফিডেন্স বাড়বে। কোন অংশে চাপ কম হবে? দেখো, চাপ নির্ভর করে হচ্ছে অণুর সংখ্যার উপর। এখানে আছে কত বলতো? এটা 1 মোল, এটা আছে কয় মোল? 3 মোল। এর মানে এখানে টোটাল মানুষ আছে কয়জন? কেমিক্যাল আছে কয়জন? 4 মোল। এখানে আছে কয়জন? 2 জন। তাহলে 2 জন থাকলে ওই জায়গায় জায়গা কি লাগবে? কম লাগবে, চাপাচাপি কম হবে। এখানে কি হবে? চাপ বেশি হবে। কেমনে একটু দেখো তো। এটা পুরো বিক্রিয়াটা হচ্ছে কোনো একটা পাত্রের মধ্যে। কেমন? এটা পুরোটাই তো কোনো একটা ভেসেলের মধ্যে হচ্ছে, কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে হচ্ছে, বা কোনো একটা ধরো সিলিন্ডারের মধ্যে হচ্ছে। আমরা কি জানি? পি ভি ইকুয়াল এনআরটি। তুমি এভাবে জিনিসটা সহজে চিন্তা করতে পারো। দেখো, পাত্রের ভি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে পি ডিপেন্ড করবে কার উপর? মোল সংখ্যার উপর। এর মানে মোল সংখ্যা যত বাড়বে চাপ তত বাড়বে। তাহলে এখানে চাপ বেশি কোন অংশে? এই অংশে চাপ বেশি, এই অংশে কি বলতো? চাপ কম। তাহলে এবার দেখো, তুমি চাপ বাড়ালা, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখ বিক্রিয়া করবে নাকি বিপরীত বিক্রিয়া করবে? চাপ বাড়ালে
যদি বিপরীত বিক্রিয়া ঘটে তাহলে আমি চাপ বাড়াইছি, এখন আরও চাপ বাড়বে, তাহলে তো হইল না। লাসাতেলিয়ার নীতি বলছে চাপ বাড়ালে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন চাপ বাড়ানোর ফলাফলটা প্রশমিত হয়। তাহলে আমি চাপ বাড়ালাম, এইটা এইভাবে সাম্য অবস্থায় আছে, আমি এখানে এক্সটার্নাল প্রেশার দিলাম, কেমন প্রেশার বাড়ালাম। তো প্রেশার বাড়ালে এই যদি আরো বামে আসে তাহলে তো চাপ আরো বেড়ে যাবে। এর মানে বিক্রিয়া বিপরীত দিকে আসবে না, পশ্চাৎমুখী হবে না, বিক্রিয়া কি হবে বলতো সম্মুখ দিকে। তাহলে আমি যে চাপ বাড়িয়েছি এও সামনে গেলে চাপ কি হয়ে যাবে বলতো, কমে যাবে। সহজ একটা বিষয়। আমি যদি চাপ কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে গেলে চাপ আরো কমে যাবে, এটা হবে না। তাহলে যা কমিয়েছি এটা বাড়ানোর জন্য বিক্রিয়া কি আসবে বলতো, বিপরীতমুখী হবে। সবাই বুঝছি না বুঝি নেই? ধরো তুমি কোনো একটা জায়গায় ইঞ্জিনিয়ার, কেমন তুমি ধরো কোনো একটা সার কোম্পানির ইঞ্জিনিয়ার, ইউরিয়া সার তৈরি করতে অ্যামোনিয়া তৈরি করা লাগে, এবং তোমাকে বলেছে প্রোডাকশন বাড়াতে। তাহলে তুমি কি চাপ বাড়াবা নাকি কমাবা? তোমাকে উদ্দীপকটা দিবে এরকম, তুমি কি এই বিক্রিয়ায় চাপ বাড়াবা নাকি উৎপাদন বেশি পাওয়ার জন্য চাপ বাড়াবা নাকি কমাবা? দেখো, তুমি যদি চাপ কমাও তাহলে তো বিক্রিয়া বিপরীত দিকে এসে গেল। তোমার উদ্দেশ্য হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশন করা, তাহলে তুমি কি করবা বলো তো? ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ডিসিশন আসবে, টেকনিক্যাল ডিসিশনটা আসবে, তুমি চাপ বাড়াবা। চাপ বাড়ালে কি হবে বলো তো? ও সামনের দিকে যাবে যাতে চাপ কমানোর জন্য, এর মানে অ্যামোনিয়া উৎপাদন হবে বেশি। তুমি অ্যামোনিয়াটাকে বারবার সরিয়ে নিলা, অ্যামোনিয়া উৎপাদনও তুমি চাপ বাড়ালা, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। কিন্তু ঝামেলা আছে, চাপ বাড়াতে বললেই তো তুমি এমন না যে অনেক বেশি চাপ বাড়াতে পারবা। কেন? তুমি বলতে পারো কেন, কেন আমি বাড়ালাম, আমি 1000 এটিএম করে ফেললাম, 2000 এটিএম করে ফেললাম। না, চাপ বাড়ানোর প্রসেসটা বেশ জটিল। চাপ বাড়াতে গেলে তোমার টাকা পয়সাও খরচ করা লাগে অনেক বেশি, আবার এত চাপ সহ্যকারী সব উপাদানও তোমার পাশে আনতে হয়। এর মানে পুরো প্রসেসটা কি হয়ে যায় বলো তো, কস্ট ইফেক্টিভ হয় না, তোমার খরচ পড়ে যায় অনেক বেশি। সেই জন্য একটা মোটামুটি অপটিমাম একটা প্রেশার বা একটা, ধরো যেই প্রেশারটা দিয়ে আমরা মোটামুটি কাজ চালাই নিতে পারছি, বেশ ভালো প্রোডাকশন পাচ্ছি, ঠিক আছে, ওইটুকে আমরা কি করি বলো তো, একটা চাপ নির্ধারণ করি। যেমন এই ক্ষেত্রে আমরা দেখব বইয়ে বলেছে 200 এটিএম চাপ, ঠিক আছে। এবার দেখো তো, আমি আরেকটা বিক্রিয়া দিলাম, আমি অ্যানালাইজ করার জন্য হয়তো 15 মিনিটের মতো লাগবে এই টপিকটা পড়তে। কেমন, আমরা অনেকগুলো এমসিকিউ পড়বো, সিকিউ সলভ করব। একটা সিকিউ সলভ করব, অনেকগুলো এমসিকিউ পড়বো, কারণ এই টপিক থেকে এমসিকিউ তো মাস্ট, সাথে সিকিউ আসে। তোমরা আমাকে বলো এখানে কোন দিকে চাপ কম? সবাই গ্যাস, সলিড হলে কিন্তু চাপের প্রভাব নেই, সিগনিফিক্যান্ট কোনো প্রভাব নেই। যদি লিকুইড হতো বা অ্যাকোয়াস হতো চাপের কিন্তু সিগনিফিক্যান্ট কোনো প্রভাব নেই। চাপের প্রভাবটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ, একদম দৃশ্যমান প্রভাব পড়ে কার উপর বলো তো, যখন গ্যাস ইনভলভ থাকে। আমার কথা কি বুঝতে পারছো? কেমন, আশা করি বুঝতে পারছো। আমি, তোমরা যেহেতু ছোট বাচ্চা, একদম ছোট ছোট করে পড়াবো, মানে সহজ করে পড়াবো, ঠিক আছে। দেখো, তাহলে তোমরা আমাকে বলো তো এখানে চাপ বেশি কই কম কই? এখানে আমরা দেখতে পাচ্ছি ও আছে 1 মোল, এখানে আছে 2 মোল, তাহলে মোল কম, তাহলে এখানে কি চাপও কম। এই জায়গায় মানুষ বেশি, চাপাচাপি হবে বেশি, চাপ বেশি। তাহলে যদি এখন আমি চাপ বাড়াই, চাপ বাড়ানো হলে, বা এই চিহ্নটা দিয়ে বুঝাচ্ছি চাপ বাড়ানো, ঠিক আছে, এই চিহ্নটা দিয়ে দিলে, কখনো দেখবা কলেজে গেলে স্যার এই চিহ্ন দিয়ে দিচ্ছে, বা তুমি যদি অফলাইনে কোনো ভাইয়ের কাছে পড়ো, স্যারের কাছে পড়ো, দেখবা হচ্ছে এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে চাপ বাড়ছে, কেমন, এটার মানে হচ্ছে বাড়ছে, আর এটা দেওয়ার মানে হচ্ছে কমছে। তাহলে দেখো তো, চাপ যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখ দিকে গেলে তো আরও চাপ বাড়বে। তাহলে লাসাতেলের নীতি বলেছে না, চাপ বাড়াইছি ও আরও সামনে দিয়ে আরও চাপ বেড়ে যাবে, বেশিতে বেশিতে একদম শেষ হয়ে না, এটা না। লাসাতেলের নীতি বলেছে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এর মানে কোন বিক্রিয়া হবে বলো তো? ব্যাকওয়ার্ড রিয়েকশন বা পশ্চাৎ বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়া। কেমন, এবার দেখো চাপ কমানো হলো, তাহলে এটা কোন রকমের রিয়েকশন হবে? চাপ তুমি কমিয়েছো, তাহলে বিক্রিয়া যদি এখন সামনের দিকে যায় তাহলে চাপ বাড়বে, তাহলে কমানোর ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। বিষয় বুঝতে পারছো? বুঝো নাই, তোমার টাকা কমে গেছে, তুমি যদি এদিকে আসো বলতেছে এই অংশে টাকা আরো কম, তাহলে তুমি এদিকে যাবা না, তুমি টাকা কামানোর জন্য সামনের দিকে যাবা। বুঝছো? তোমার টাকা কমে গেছে, বলছে চাপ কমানো হয়েছে, টাকা পয়সা কমানো হয়েছে, তাহলে তুমি কি এটা এখন কি করবা? তুমি টাকা আরো বেশি পাওয়ার জন্য সামনের দিকে আগাবা। তাহলে এটার জন্য কি হবে বলো তো? ফরওয়ার্ড রিয়েকশন হবে। যে অংশে টাকা বেশি ওইদিকে যাবা, ফরওয়ার্ড রিয়েকশন হবে, ফরওয়ার্ড রিয়েকশন হবে। এবার আমি আরেকটা বিক্রিয়া তোমাদের দেখাই। ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা মিলে কি হচ্ছে?
হাইড্রোজেন আয়োডাইড। কেমন, এটা মিলে কি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এবার দেখো তো এই বিক্রিয়ায় প্রেশার বেশি কোন অংশে, এটাও গ্যাস, এগুলো সবগুলা গ্যাস, গ্যাসের ক্ষেত্রে ইফেক্টটা বেশি পড়ে। একটা বা একাধিক গ্যাস যদি ইনভলভ থাকে তখন চাপের প্রভাবটা নিয়ে আমরা বিবেচনা করব, অন্যথায় কিন্তু সলিড বা লিকুইড বা অ্যাকোয়াস হলে আমরা চাপের প্রভাব নিয়ে কোনো কথা বলবো না। যদি গ্যাস ইনভলভ থাকে, একটাও যদি গ্যাস থাকে তখন আমরা ওইটা নিয়ে কথা বলবো। তাহলে এবার দেখো তো এখানে কি আছে, চাপ কি বেশি নাকি কম? এদিকে চাপ যা, এদিকে চাপও কি তাই, দুই দিকে মোল সংখ্যা কত, একই। তাহলে এখানে চাপের কোনো প্রভাব আছে? চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকেও যাবে না, বিপরীত দিকেও যাবে না। বিষয় বুঝতে পারছো? তুমি মানে ওই এদিকেও যাবে না, ওইদিকেও যাবে না, কারণ কোনো দিকে গিয়ে ওর কোনো লাভ নাই, দুই সাইডটা হচ্ছে কি সেম। চাপ কমালে ও কোন দিকে যাবে? কোনো দিকে যাবে না, এই সাইড ওই সাইড, কোনো দিকে গিয়ে ওর কি নেই বলো তো? কোনো লাভ নেই। কেমন, তাহলে এই ক্ষেত্রে কি বলবো আমরা? চাপের প্রভাব নেই। ডেল এন জিরো হলে এই বিক্রিয়া ডেল এন ইকুয়াল কি জিরো। কোনো চাপের কোনো প্রভাব নেই। কেমন, চাপের কোনো প্রভাব নেই। এটাই হচ্ছে আসলে লাসাতেলিয়ার নীতিতে চাপের প্রভাব। এবার আমরা একটু দেখি তাপমাত্রার প্রভাবটা কি। কেমন, এবার আমরা দেখব তাপমাত্রার প্রভাবটা কি। এরপর আমি বই থেকে 5 মিনিটে দেখাই দিব বইয়ে কি কি বলেছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবে আমাদের বোঝা লাগবে বিক্রিয়া হচ্ছে দুই রকমের, তাপ উৎপাদীয় হতে পারে, আবার কি হতে পারে বলতো? তাপহারীয় হতে পারে। তাপ উৎপাদী বিক্রিয়া, যেটা আমরা এই চ্যাপ্টারের শেষে পড়বো। এখানে তাপ রসায়ন নামে একটা টপিক আছে, এখানে গিয়ে আমরা এই জিনিসগুলো আরো সুন্দরভাবে আরো ডিটেইল পড়বো। তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা ইংলিশ ভার্সনে যারা আছো একে বলি হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। কেমন, তোমাদের কষ্ট পাওয়ার কিছু নেই, তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য আলাদা কোর্স আসবে, কেমশিফু থেকে আমরা আলাদা কোর্স নিয়ে আসবো, ইংলিশ ভার্সনের জন্য আলাদা। আপাতত আমরা এখান থেকে সুন্দর মতো দেখে রাখতে পারি, সব আপডেট হচ্ছে আমাদের গ্রুপে পেয়ে যাবা। এটা হচ্ছে কি বলতো? এক্সোথার্মিক, ইংলিশ ভার্সনের যারা আছো। তাপ উৎপাদী বিক্রিয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাপহারী মানে কি বলতো? এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখানে দাগানো বই, কোয়েশ্চেন শীট সব কিছু আমরা ইংলিশ ভার্সনের জন্য ইংলিশে দিব, তোমার উপযোগী করে দিব, যাতে আর কষ্ট করা না লাগে, বাংলা থেকে এগুলাকে ধরে ধরে আবার ইংলিশে চিন্তা করা না লাগে। এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাপহারী বিক্রিয়া কি হবে বলতো? এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কেমন, একটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, আরেকটা কি হবে বলতো? এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বুঝছো না বুঝো নাই? তো এই বিক্রিয়ার জন্য তাপ উৎপাদী বিক্রিয়া আমরা ড্যালেজ কি বলি? নেগেটিভ। এখানে আমরা বলি হচ্ছে ড্যালেজ কি হয়ে গেছে? পজিটিভ। কেমন, এখানে আমরা বলি হচ্ছে ড্যালেজ কি হয়ে গেছে? পজিটিভ। এখন অনেকে বলতে পারো কেন? তো আমরা এটা যখন ড্যালেজ ডিফাইন করব তখন দেখব ড্যালেজ সমান এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ রিঅ্যাকট্যান্ট। কেমন, এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ কি বলতো? রিঅ্যাকট্যান্ট। তো এই টপিকটা তো আমরা এখন বুঝছি না, আমি জাস্ট এমনি বেসিকটা বলছি যতটুকু লাগবে। তাহলে আমরা কি জানি বলতো? এসএসসিতে আমরা পড়েছি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? চারপাশে তাপ উৎপন্ন হয়, ওর গা থেকে তাপ কমে যায়। বিষয় বুঝছো? ওর গা থেকে তাপ কমে যায়, চারপাশে তাপ উৎপন্ন হয়, সেজন্য আমরা বলতেছি তাপ উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া হচ্ছে এখানে ধরো বিকারে, বিক্রিয়া হচ্ছে ধরো বিকারে, আমরা তাপ পাচ্ছি এখানে। কেমন, এর মানে আমরা বলছি তাপ উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া হচ্ছে বিকারে, আমরা যদি তাপ হারাই ফেলি, আমরা যদি বুঝি যে এখান থেকে তাপ কমে যাচ্ছে, তখন এটাকে বলছি তাপ হারাচ্ছি কারা? আমরা। তাপ উৎপন্ন হলেও কে বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি। সেই জন্য থার্মোডাইনামিক্সে দুইটা বিষয় আছে, একটাকে বলা হয় সিস্টেম আর একটাকে বলা হয় সারাউন্ডিংস। এর মানে যেখানে কাজটা হয় এটাকে বলছি আমরা সিস্টেম। বিক্রিয়ার সাথে জড়িত যারা যারা যেগুলো আছে একদম ডিরেক্টলি জড়িত তাদেরকে আমরা বলছি সিস্টেম, যারা জড়িত না তাকে আমরা বলছি সারাউন্ডিংস। তোমরা বুঝতে পারো নাই, তোমরা ফিজিক্সে তাপগতিবিদ্যা যখন পড়বা তখন সিস্টেম সারাউন্ডিংস এই শব্দটা পড়বা। আবার আমি এই চ্যাপ্টারেও বলবো, তড়িৎ রসায়ন চ্যাপ্টারেও বলবো সিস্টেম আর সারাউন্ডিংস। কেমন, সিস্টেম আর সারাউন্ডিংস নিয়ে। তো একটু দেখো, সিস্টেম হচ্ছে যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি না থাকলে ক্লাসটা বিঘ্নিত হতো। কেমন, তাহলে আমি হচ্ছে সিস্টেমের অংশ। এরপর দেখো মাইকে কোনো প্রবলেম হলে ক্লাসটা বিঘ্নিত হবে, এটা একটা সিস্টেমের অংশ। মার্কারটা না থাকলে আমি সুন্দরভাবে লিখে তোমাদের পড়াতে পারতাম না, তাহলে সিস্টেম বিঘ্নিত হতো। ল্যাপটপে কোনো প্রবলেম হলে তাও ক্লাসটা বিঘ্নিত হতো। এগুলো সবগুলো হচ্ছে সিস্টেমের পার্ট। কেমন, এগুলো সবগুলো হচ্ছে সিস্টেমের পার্ট। তুমি দেখো এটা অনলাইন ক্লাস হওয়ায় তুমি সিস্টেমের
পার্ট অবশ্যই, কিন্তু ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করে ফেলছি, ডিরেক্টলি তুমি এখানে কি না ইনভলভ না, কিন্তু অফলাইন ক্লাস হলে তুমি আমার সামনে থাকাটাও ইম্পর্টেন্ট। তখন হচ্ছে এটা কি হতো বলতো, তুমিও সিস্টেমের পার্ট হয়ে যেত। এসি চলছে, এসি যদি মানে ঠিকমতো এখন কাজ না করে, দেখবা আমার একটু প্রবলেম হয় মাঝে মধ্যে, দেখবে এক দুইটা ক্লাসে হ্যাঁ বলি কিরে এসির তাপমাত্রা এরকম কেন হয়ে গেছে, এরকম কেন হয়ে গেছে, বিষয় বুঝতে পারছো? তো এটাও কি বলতো সিস্টেমের পার্ট। কিন্তু আমার পাশের রূপে ধরো হচ্ছে বেবি খেলছে বা অন্যরা কাজ করছে, এরা হচ্ছে সিস্টেমের পার্ট না। ঠিক আছে, তো এইখান থেকে ধরো আমরা যদি তাপ হারাই ফেলি, পাশের রুমে ওরা বলবে যে কিরে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এর মানে ওরা হচ্ছে সারাউন্ডিংস বলবে হচ্ছে এটা তাপ উৎপন্ন হচ্ছে এখানে। এর মানে কি বলতো, ওরা বুঝতে পারছে কেমনে আমরা হারাই ফেলছি, তাপ তো এমনি উৎপন্ন হয় না, আমরা হারাই ফেলছি বলেই তো ওর কাছে যাচ্ছে। আমার টাকা কমে গেলেই তো ধরো ওইদিকে যাবে, ওরা বলবে হচ্ছে এটা টাকা উৎপাদী। বুঝে বুঝতে পারছো? আবার ধরো আমরা এখানে এমন কাজ করতেছি, ওদের থেকে টাকা পয়সা এমন এমন করে নিয়ে আসতেছি, তাহলে ওরা কি বলবে ওদের টাকা হারাই যাচ্ছে, এর মানে কি হবে বলতো টাকা হারি, বা কি হবে বলতো তাপ হারি। এর মানে ডিসিশনটা কে দিবে? তোমরা ওই যে আপেক্ষিকতার মধ্যে পড়েছেন, অবজারভার চিন্তা করছে, মানে বুঝছো ঘটনা ঘটছে এখানে, এটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের মধ্যে তোমরা দেখবা ফিজিক্সে তোমাদের স্যাররা সুন্দরভাবে বলবে এটা হচ্ছে তিন রকমের সিস্টেমের কথা, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তো যাই হোক, আমরা তো আর এখন ওই অত আলোচনায় যাব না, আমরা হচ্ছে একদম বেসিক একটা বিষয় পড়ছি। যেমন দেখো এটা ধরো হচ্ছে কি রিয়েক্ট্যান্ট, কেমন এটা হচ্ছে রিয়েক্ট্যান্ট, আর আমি ধরো এখানে দিলাম হচ্ছে এটা প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আমি ধরো দিলাম হচ্ছে এনথালপি, আর এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রেস বা বিক্রিয়ার অগ্রগতি বা সময়। সময় বা এর মানে সময়ের সাথে সাথেই তো জীবনে বিক্রিয়ক কি হয়ে গেল, প্রোডাক্ট হয়ে গেল, সেজন্য বলছি সময় বা কি বলতো বিক্রিয়ার অগ্রগতি, প্রোগ্রেশন। তোমরা অনেক সময় গ্রাফ করতে এক্স এক্সিস ওয়াই এক্সিস মেনশন করো না, বোর্ড পরীক্ষায় স্যাররা ওইটাই দেখে। ও তুমি একটা গ্রাফ আঁকলে স্যার ফার্স্টেই দেখবে হচ্ছে তুমি এক্স এক্সিস ওয়াই এক্সিস ঠিক মতো লিখছো কেন, কারণ 10 জনের মধ্যে 9 জনই এই কাজটা করে না। তাহলে এবার দেখো তো, এক জায়গায় প্রোডাক্টে দিলাম রিয়েক্টেন্টের উপরে, আরেক জায়গায় প্রোডাক্টকে দিলাম রিয়েক্টেন্টের নিচে, তাহলে তোমাদের বলতে হবে প্রথম গ্রাফটা এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। আমার কোয়েশ্চেনটা তো একদম স্পষ্ট বুঝেছো তোমরা, আমি কোয়েশ্চেনটা করেছি প্রথম গ্রাফ যেটা আছে এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। তুমি জাস্ট প্রথমটার জন্য অ্যান্সারটা বলবা, কেমন ফার্স্ট গ্রাফের জন্য অ্যান্সারটা বলবা। তো এবার দেখো, এটা ছিল রিয়েক্ট্যান্ট, রিয়েক্ট্যান্টের মাঝে এনার্জি ছিল, ধরো আমি বললাম এটাকে এইচ আর, এটাকে বললাম এইচপি, এর মানে সহজে বললে রিয়েক্ট্যান্টের এনার্জি, আর এটাকে বললাম হচ্ছে প্রোডাক্টের এনার্জি। এবার দেখো প্রোডাক্টের এনার্জি কি বাড়ছে নাকি কমছে। আমরা যদি খুব বেশি বোকা না হয়, আমাদের যদি চোখ থাকে, কেমন বুদ্ধি না থাকলেও হবে, দেখো চোখ থাকলে কিন্তু আমরা এই গ্রাফটা হচ্ছে পুরো অবজারভেশনের, আমরা এখান থেকে কি করতে পারবো অবজারভেশনটা করতে পারবো। মেইন কথা হচ্ছে তোমার অবজারভেশন করতে হবে আগে সঠিকভাবে, এরপর তুমি ডিসিশন। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের শক্তি বেড়ে গেছে, বা প্রোডাক্টের এনথালপি, এনথালপি কি কঠিন আমি বুঝে গেলাম হচ্ছে শক্তি বেড়ে গেছে সহজ করে নিলে। বাড়ছে কিভাবে ভাই, শক্তি কি উৎপন্ন হয়? হয়তো না। এর মানে নিঃসন্দেহ চারপাশ থেকে শক্তিটাকে টানছে, মানে ওর টাকা ছিল কম, দেখলাম ওর কাছে টাকা এসে গেছে অনেক। কেমনে? নিঃসন্দেহে চারপাশ থেকে ও টাকা নিয়ে নিছে, তাহলে চারপাশ কি হয়েছে টাকা হারাইছে বা তাপ হারাবে, সারাউন্ডিংস কি হবে তাপ হারাবে, তাহলে বিক্রিয়াটা কি হবে তাপ হারি। মানে বুঝো নাই, ও তো নিজে টাকা উৎপন্ন করতে পারবে না, নিজে তো শক্তি উৎপন্ন করতে পারবে না, বাট এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কি হয়ে গেছে বেড়ে গেছে। কেমন এটা বেড়ে গেছে, বাড়ছে কই, তাহলে চারপাশ থেকে কি হয়েছে বলতো তাপ হারাইছে, চারপাশ থেকে তাপ হারাইছে, এর মানে বিক্রিয়াটা কি হবে বলতো তাপ হারি বা কি হবে এন্ডোথার্মিক। তাহলে এখানে এইচপি মাইনাস এইচআর করে দিলে ডেল এইচ কি আসবে পজিটিভ আসবে, ডেল এইচ মানে এইচপি মাইনাস এইচআর, প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্টটা ডিফাইন করা হয় এইভাবে। তাহলে এবার দেখো তো এখানে কি হয়েছে, ওর টাকা পয়সা ছিল, দেখলাম ও গরিব হয়ে গেছে, ও অধোগতি হয়েছে, ও জীবনের নিচে নামছে, নিচে নামছে, এর মানে কি হয়েছে ওর টাকা ছিল বেশি, ওইখান থেকে টাকা কমে গেছে। টাকা তো এমন না যে ধ্বংস হয়ে গেছে, ওটা অন্য কারো কাছে চলে গেছে। কই চলে গেছে? সারাউন্ডিংসে চলে গেছে। ও তাপ ছিল বেশি, শক্তি ছিল বেশি, শক্তি ছিল বেশি, ওখান থেকে কমে গেছে। তাহলে এখানে এইচপি কি ছোট, এইচপি ছোট হলে ডেল এইচ সমান এটা কি, তাহলে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপাদন। তাহলে কি হবে বলতো এইচপি
যেহেতু ছোট তাহলে এটা কি আসবে, ডেল এইচ আসবে নেগেটিভ। ওকে, এটুকু আমরা বুঝেছি। এবার আমরা দেখবো লা শাতেলিয়ার নীতিতে তাপমাত্রার প্রভাব একটু সুন্দরভাবে এটুকু লিখে রাখো। তারপর আসেন আমাদের এই চ্যাপ্টারের লাস্টের পার্টই আছে। তো এরপরও আমি বেসিকটা আলোচনা করেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে এবার দেখো তো তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব আমরা দুই রকমের বিক্রিয়ার ক্ষেত্রে এটা আলোচনা করব। যেমন ধরো N2 প্লাস টু অ্যামোনিয়া। কেমন আমার এখানে ইউটিউবে ক্লাসগুলোর উদ্দেশ্য এমন যাতে তোমার বাসায় স্যারও না লাগে, একদম মানে যে কোনো প্রবলেম খুব সুন্দরভাবে তোমাকে ধীরে সুস্থে বোঝানো বাসায় স্যারের মতো করে, এবং অনলাইন অফলাইনের যে গ্যাপটা আছে এটা যাতে না থাকে, কেমন খুব সুন্দরভাবে যাতে তোমাকে পড়াতে পারি। তো তুমিও হচ্ছে জাস্ট ওইটুকু আগ্রহ নিয়ে যে কোনো কিছু আমাকে জানাবা কমেন্টে, আমি তোমাকে এটা ঠিক করে দিব। ঠিক আছে, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়। তবে ম্যাক্সিমাম সত্যি কথা হচ্ছে বুঝতে কোনো সমস্যা হবে না। ম্যাক্সিমাম মানে 90% কেসে দেখবা তোমার কোনো বুঝতে, তুমি যে মাপেরই স্টুডেন্ট হও না কেন, একটু যদি মনে করো যে আমি একটু ধীরে বুঝি তাও সমস্যা হবে না। এরপর সমস্যা হলেও কিন্তু কোনো সমস্যা হতে পারে মানুষের। ঠিক আছে, আমি তো আছি, কেমন তোমার চিন্তার কিছু নেই। তাহলে দেখো তো N2 প্লাস এটাকে আমরা বলছি হচ্ছে সম্মুখ বিক্রিয়া। সম্মুখ বিক্রিয়া এটাকে আমরা বলছি কি পশ্চাৎ বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়া, ফরওয়ার্ড। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই বিক্রিয়াটা আমরা জানি হচ্ছে কি বলতো তাপ উৎপাদী নাকি তাপ হারে। এই বিক্রিয়াটা আমরা জানি হচ্ছে তাপ উৎপাদী। এর মানে টাকা উৎপাদী, তাপ মানে টাকা, ধরো টাকা উৎপাদী। তাহলে এবার দেখো এই বিক্রিয়ায় যদি তাপ বাড়ানো হয়, তাপমাত্রা এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি বলতো বাড়ানো হলো। তাহলে বাড়ানো হলে ওইদিকে আরো যাবে, এদিকে গেলে তো আরো কি হবে, তাপ বাড়াইছো, এদিকে গেলে তো আরো তাপ উৎপন্ন হবে, ভাই ওইদিকে যাবে না। ওর কি করে লাসাতেলের নীতি বলে হচ্ছে নিয়ামক পরিবর্তনের ফলাফল যেন প্রশমিত হয়, তাহলে ও কি হবে বলতো বিপরীত দিকে যাবে। তাহলে এখানে কোন বিক্রিয়া করবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ডমিনেট করবে। এবার দেখো এটা অলরেডি সাম্য অবস্থায় আছে, এখানে ধরো আমি তাপমাত্রা কমিয়ে দিলাম। দেখো এগুলো আসবে, এগুলো এসএসসিতে তোমাদের স্যাররা এত সুন্দরভাবে পড়িয়েছে, আমার স্যার আমাকে পড়িয়েছে আমার মনে আছে, আমাদের একদম মাথায় সেট করে দিয়েছিল, স্যাররা এত সুন্দরভাবে পড়াইছে। তাহলে এবার দেখো তো তাপমাত্রা যদি কমানো হয় তাহলে কি হবে বলো তো। আর সেই জন্য আমরা এইচএসসিতে এই টপিকের মজাটা মানে ওইরকম কিছু খুঁজে পাই না, বলেছে হ্যাঁ স্যার তো অসাধারণ, আসলে অসাধারণ পড়াই এসএসসি স্যাররাই। এই জিনিসটা আমার মনে আছে, আমার স্যার খুব ভালোভাবে এটা পড়াইছে। তাহলে এবার দেখো তো তাপমাত্রা যদি কমানো হয় তাহলে কি হবে বলো তো। তাপমাত্রা কমানো হলে সম্মুখ বিক্রিয়া হলে তাপ উৎপন্ন হবে, তাহলে কমাইছে যেটা এর ফলাফল প্রশমিত হবে। যদি তাপমাত্রা কমা ও যদি বিপরীতে বিপরীতে যাই তাহলে এদিকে ড্যালেজ যা, আমরা দেখবো একটা সূত্র আছে ল্যাবোসিয়াস, এইদিকে গেলে দেখবা চেঞ্জ উল্টা, তাহলে তাপমাত্রা কমালে ও সামনের দিকে যাবে, তাহলে তাপ উৎপন্ন হয়ে কমানোর ফলাফল প্রশমিত হবে। আর ও যদি পশ্চাৎ দিকে আসে তাহলে তারও কমবে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, তাপমাত্রা কমানো হয়েছে টাকা কমাই দিছে, ও জানে হচ্ছে সামনে গেলে টাকা উৎপন্ন হবে, টাকা উৎপন্ন হবে তাহলে ও সামনের দিকে যাবে। ওর টাকা কমে গেছে জীবনে, তাহলে ও কি হবে, ও দেখতে পাচ্ছে এই বিক্রিয়া সামনের দিকে গেলে টাকা উৎপন্ন হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। কেমন এই এক্সাম্পলটা সবাই লিখবা। আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, কেমন একদম ছোটদের পড়া আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। ধরো আরেকটা বিক্রিয়া আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, তোমরা এখানে পজ দিয়ে এটুকু লিখে রাখবা, কেমন আমি সরে গেলাম তোমরা এটুকু লিখে রাখবা যারা লিখো নাই এখনো। তাহলে দেখো তো N2 প্লাস O2 দুজন মিলে করছে কি টু নো, দুজন মিলে না বলছে, যে দেখো টু নো, ঠিক আছে, এর মানে নাইট্রিক অক্সাইড। এবার দেখো ড্যালএইচ এই বিক্রিয়ার জন্য দিয়ে দিলাম পজিটিভ, তোমাকে উদ্দীপকে এটা দেয়া থাকবে, আমি কোয়েশ্চেন দেখাবো উদ্দীপকে এটুক দেয়া থাকবে। তাহলে এটা কি বিক্রিয়া বলো তো, তাপ হারি বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ানো হয় এটা হচ্ছে কি সম্মুখ দিকে যাবে, তুমি বাড়াইছো এটাকে কমাতে হবে, কমাতে গেলে কি হবে সামনের দিকে গেলে তাপ হারাবে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাপমাত্রা এটা দেওয়ার মানে হচ্ছে ডাউনওয়ার্ড চিহ্ন, কমানো হচ্ছে, কমালে বিক্রিয়া যদি সামনের দিকে যায় আরো কমবে। লার সাথে লিয়ে বলে হচ্ছে না আরো কমানো যাবে, বলে হচ্ছে কমানোর ফলাফল প্রশমিত হতে হবে, তাহলে কি হবে বলো তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে।
ঠিক আছে, এই এক্সাম্পলটা একবার বোর্ড পরীক্ষায় দিছে, এটা কিন্তু এমসিকিউতে দিলে তোমার বোঝার কোনো উপায় নেই যে এই বিক্রিয়াটা কি। তাফারি, এটা তোমার মুখস্থ করে ফেলতে হবে। টিটিএম, কেমন টিটিএম, টাটা মুখস্থ, এটা তাফারি একটা বিক্রিয়া। এবার আমি সবাইকে একটু দেখাই। ঘনমাত্রা পরিবর্তন তো সবাই জানো, ঘনমাত্রা পরিবর্তনটা হচ্ছে এরকম। ধরো কোনো একটা জিনিসের ঘনমাত্রা বাড়ালাম, বিক্রিয়ক যদি বাড়ে তাহলে ও কি হবে, সামনের দিকে যাবে। মানে বুঝো নেই, আমরা মাপার সময় কেমনে মাপি, ধরো এদিকে কিছু একটা কি হয়ে গেছে, বেশি দিয়ে দিচ্ছে, এটা বেশি দিয়ে দিচ্ছে, তাহলে এখন কি এদিকে দিতে হবে, এর মানে ও কি হবে, সামনের দিকে যাবে। ঠিক আছে, ও কি হবে, সামনের দিকে যাবে। আবার ধরো অ্যামোনিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে। এখানে সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়ক নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়াই দিলা, তাহলে এটা কি হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে, যাতে এটা কমে যায়। বিষবস্তু আছে, আবার অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াই দিলা, তাহলে এটা কি হবে, বিপরীত দিকে। হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াই দিলা, তাহলে সম্মুখ বিক্রিয়া করবে। মানে ব্যালেন্স করার জন্য যা লাগে দুই সাইড। ঠিক আছে, ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে একদম ইজি। এবার আমি একটু বইয়ের মধ্যে আসলাম, আমাদের বইয়ের পেজ নাম্বার কত একটু সবাই দেখো তো। নতুন বই, এটা 27 ব্যাচের জন্য একদম নতুন বই, যেটা 453 নাম্বার পেজ। আমি জাস্ট একটু দেখাই দিব এখানের মধ্যে কি হয়। বলছে কোনো গ্যাসীয় সিস্টেমে, সব সিস্টেম না, এটা হচ্ছে একদম হাজারিসের ফার্স্ট লাইনে বলেছে, কিন্তু গ্যাসীয় সিস্টেমে সাম্যাবস্থায় থাকাকালে তার উপর চাপ বাড়ালে বা চাপ কমালে তখন সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তবে চাপের প্রভাব, এখানে কয়েকটা কেস আছে, খুব সুন্দরভাবে দেখেছে। আমি যে কথাগুলো লিখেছি হাজারিসের, এগুলোকে কেস ধরে দেখেছে। উৎপাদের মোল সংখ্যা বেশি হলে, তাহলে যদি বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, তাহলে এখানে হচ্ছে কি বলতো, একই আয়তনে এখানে কি বেড়ে যায়, চাপ বেড়ে যায়। এটা আছে 1 মোল, এখানে আছে 1+1 2 মোল। সেক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন কি হয় বলতো, এখন আমি যদি চাপ বাড়াই ও সামনের দিকে যাবে না, বলছে ও বিপরীত দিকে যাবে, ফলে উৎপাদন কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, হ্রাস পাবে। বিয়োজনের ক্ষেত্রে মোল সংখ্যা বাড়ে, এই কথাগুলো এখানে বলেছে। কেমন, এই কথাগুলো এখানে বলেছে। এরপর সেকেন্ড এক্সাম্পল দিয়েছে, 2 নম্বর কেস, বলছে উৎপাদের মোল সংখ্যা কম হলে। এখানে এটা আছে 1 মোল, এটা আছে 3 মোল, আর এখানে এটা আছে কয় মোল বলতো, 2 মোল। তাহলে বলছে যেসব বিক্রিয়ক উৎপাদিত গ্যাসীয় মোল, সেখানে চাপ বাড়ালে ও সামনের দিকে যাবে, সামনের দিকে অগ্রসর হবে, ফলে প্রোডাকশন বাড়বে। যেমন ডেলএইচ এখানে কত, -92, এটা একটা কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। এবার দেখো কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়। এটা সাম্যাবস্থার ফার্স্ট ক্লাসে বলছিলাম, উভয় দিক থেকে সুগম্যতা, অবশ্যই উভয় দিক থেকে এটাকে অ্যাপ্রোচ করা যায়। বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন, সাম্যাবস্থায় বিক্রিয়া শেষ হয় না, সমান গতিতে চলতে থাকে, সম্মুখ বিপরীত বিক্রিয়া। সাম্যের স্থায়িত্ব, সাম্যাবস্থা একবার পৌঁছানোর পর এটা কিন্তু স্থায়িত্ব লাভ করে। ঠিক আছে, বিক্রিয়ার হার বলতে তো আসলে সাম্যাবস্থা এটা কোনো বৈশিষ্ট্য না। বিক্রিয়ার হার তো অবশ্যই বিক্রিয়ার সাথে জড়িত একটা বিষয়, কিন্তু সাম্যাবস্থার কোনো বৈশিষ্ট্য না। এরপর চাপের প্রভাবের 3 নম্বর কেস কি দেখো তো, মেডিকেল 22-এ আসছে, আরইউ 21-এ আসছে। যদি উৎপাদের মোল সংখ্যা কি হয়, সমান হয়, এটা আছে 1 মোল, এটা আছে 1 মোল, এর মানে বিক্রিয়ক অংশে আছে 2 মোল, এখানে আছে 2 মোল, এখানেও আছে 2 মোল। যেমন এখানে এদিকে আছে 2 মোল, এদিকেও আছে কয় মোল, 2 মোল। বলছে যেসব গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে উভয় দিকে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে তাদের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। এমসিকিউতে দিয়ে দেয়, নিচের কোন বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই, এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। এগুলোর মধ্যে চাপ হ্রাস করে গ্যাসীয় আয়তন বৃদ্ধি করলে বিক্রিয়া মিশ্রণ উৎপাদের মোল সংখ্যা বৃদ্ধি একই থাকবে কিনা যুক্তি দেখাও। তাহলে এখানের মধ্যে চাপ বাড়ালে, চাপ হ্রাস করলে বলেছে বিক্রিয়ার সামনের দিকে যাবে, যাতে এগুলো কি হয়, চাপ কমানোর ফলাফলটা বাড়ে। এখানে দেখো তো এগুলো হচ্ছে সলিড, সলিড কিন্তু হিসেবে কাউন্ট হবে না, সলিড হিসেবে কাউন্ট হবে, সলিড হিসেবে কাউন্ট হবে না। তাহলে এখানে গ্যাস আছে, এটা কি 1 মোল, এখানে কি আছে বলো তো 0 মোল। তাহলে এখন যদি চাপ হ্রাস করো, বিক্রিয়ার সামনের দিকে গেলে কি হবে, চাপ হ্রাস করলে, দেখো চাপ হ্রাস করার কথা বলেছে, চাপ বৃদ্ধি না, চাপ হ্রাস করে। কেমন, চাপ হ্রাস করলে, তাহলে তুমি পয়েন্টটা বুঝো, কোয়েশ্চেন দিয়েছে চাপ হ্রাস করলে কি হবে। চাপ হ্রাস করলে এখানে হচ্ছে চাপ বেশি, এখানে হচ্ছে চাপ কম, এখানে কোনো মোল নাই, এখানে চাপ কম, এখানে হচ্ছে চাপ চাপ বেশি চাপে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, চাপ হ্রাস করছি আমি, তাহলে এটা বিপরীত দিকে আসবে, যাতে চাপটা বাড়ে। বুঝছো সবাই, এই বুঝছো সবাই, এদিকে চাপ বেশি, এদিকে চাপ কম, আমি চাপ হ্রাস করলাম, তাহলে তো আর সামনের দিকে যাবে না, তাহলে তো আরো হ্রাস হবে। ওর টাকা আমি কমাই দিয়েছিলাম, ও যদি এখন সামনের দিকে যায় ওর টাকা আরো কমবে, ওইটা করবে না, ও কি হবে, বিপরীত দিকে যাবে। এবার দেখো এখানে এটা সলিড, এটা সলিড, এগুলো হিসেবের বাদ, এটা হচ্ছে 4 মোল, এটা আছে 4 মোল, তাহলে এখানে চাপ হ্রাস করলে বিক্রিয়া কোনো দিকেই যাবে না, কারণ এটাও 4 মোল, এটাও 4 মোল, দুই দিকে চাপ কি বলতো, সমান। তাহলে এটা দিয়ে তোমাকে ঢাকা ভার্সিটিতে হয়তো অ্যানালাইসিস করতে বলতে পারে, 1 নাম্বার থাকবে এটার জন্য, 1 নাম্বার থাকবে, বা 0.5ও দেয় অনেক সময়। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা। রাসায়নিক বিক্রিয়া চাপ বৃদ্ধি করে গ্যাসীয় আয়তন হ্রাস করলে বিক্রিয়া প্রতি ক্ষেত্রে, চাপ বাড়ানো মানে কি,
আয়তন হ্রাস করা, এই তো বুঝো না, একটা সিলিন্ডারের চাপ বাড়ানো মানে আয়তন কি হবে, হ্রাস করা। এটা বুঝার বিষয়। একটা জিনিসের চাপ, অনেকে চিন্তা করছে চাপ বাড়াচ্ছে আবার আয়তন হ্রাসের, চাপ বাড়ানো মানে কি, আয়তন হ্রাস হয়ে গেছে, আয়তন কি হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করবা। যেমন এখানে দেখো এটা 1 মোল, এটা 1 মোল, এর মানে এদিকে 2 মোল, এদিকে 2 মোল, চাপের কোনো প্রভাব নেই। কেমন, চাপের কোনো প্রভাব নেই। এদিকে এটা আছে 2 মোল, সলিড হিসেবে হবে না, এদিকে 1 মোল, তাহলে এদিকে চাপ বেশি, এদিকে চাপ কম। তাহলে চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। পারবা নিজেরা, কেমন, এটা আমি আর বলছি না, এইগুলা লিখে আমাকে জানাবা। এখানে সুন্দর একটা গ্রাফ আছে ঘনমাত্রার পরিবর্তন নিয়ে, এটা আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে দিয়েছিলাম এবং পটেনশিয়াল বুয়েটিএনে, আমাদের এসিএস এর পটেনশিয়াল বুয়েটিএনে আমি এই গ্রাফটা দিয়েছিলাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারে নাই। বিলিভ ইট অর নট, স্টুডেন্টরা বইয়ে অনেক কিছু দেয়া আছে, ওরা বই ভালোভাবে না পড়ায় এই কনসেপ্টটা ওরা, দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট, তুমি নিজে বলতে পারবা একদম নিজে, এমন না যে আমি তোমাকে বানিয়ে বলছি, তুমি তোমার বন্ধু, তুমি নিজেই বুঝবা। ওই এই গ্রাফ আছে, অনেকে এটা জানে না, ও টাইপ ধরে ধরে শুধু ম্যাথ করে ফেলে। দেখো এটার মানে কি, বলছে এটা 1 মোল আছে, এটা 2 মোল আছে, এটা 3 মোল আছে, 3 মোল অনুপাত আছে, ধরো আছে, এখানে দিয়ে দিয়েছে এমন, এটা এমনই হতে হবে কোনো কথা নেই। তো দেখো তো এখানে ঘনমাত্রা যেটা আছে, ঘনমাত্রা, এই ঘনমাত্রার কি এই অংশে কোনো পরিবর্তন হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি দেখো ওর ঘনমাত্রা, নাইট্রোজেনের ঘনমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে, ওর জীবনে কোনো উন্নতি হচ্ছে, ওর জীবনে কোনো উন্নতি হচ্ছে কই, ও এটা হচ্ছে এমনি দাগ কেটেছে আর কি, তো ওর জীবনে কোনো উন্নতি হচ্ছে একটু দেখো, ঠিক আছে, ওর জীবনে কোনো উন্নতি হচ্ছে, দেখো না, সমান গতিতে চলছে। ওর জীবনে কোনো উন্নতি হচ্ছে না, সমান গতিতে চলছে। ওর জীবনে কোনো উন্নতি বা অবনতি কিছু হচ্ছে না, এর মানে সমান গতিতে চলছে। সমান গতিতে চলে কখন বলো তো, ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, গতির কথা বলছি, ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না কখন, বুঝো নাই? আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম জীবনে এটার মানে হচ্ছে অবনতি হওয়া, অবনতি হওয়া, উন্নতি হওয়া, উন্নতি হতে হতে একসময় উন্নতি থেমে গেছে, অবনতি হতে হতে একসময় অবনতি থেমে গেছে, তখন এই অবস্থাকে কি বলে, সাম্যাবস্থা। আমাদের এই গ্রাফটা দিয়েছে এই জায়গা থেকে, এর মানে এই অংশ অবস্থায় ওরা কিসে আছে, সাম্যাবস্থায় আছে। কিউসি এর মানে গতদিন আমরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম কিউসি কেসি, খুব সুন্দরভাবে আমরা অ্যাডমিশনের ম্যাথও করেছি, বোর্ড পরীক্ষা সিকিউ করেছি, বইয়ের ম্যাথও করেছি। একটু দেখো এটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। এবার সাম্যাবস্থায় এখানে করেছে কি দেখো, নাইট্রোজেন যোগ করা হলো, এটা ধরো যে কোনো একটা সময় পর এখানে নাইট্রোজেন যোগ করা হলো। বুঝছি কেমনে, আমি বলতে পারো আরে বুঝছেন কেমনে এখানে নাইট্রোজেন যোগ করলো, এই যে দেখো চোখ থাকলে বুঝবা। ফার্স্টে হচ্ছে অবজারভেশনটা করতে হবে, এটুকু এমনি চলছিল, ওর জীবনে এমনি চলছিল, এখন ওরা আরো বাড়াই দিছে, এখানে বলেছে ওকে বাড়াই দিছে, নাইট্রোজেন যোগ করা হলো, এখানে উল্লেখও করে দিছে এই সময় কি করেছে বলতো, নাইট্রোজেন যোগ করা হয়েছে। যদি এটাকে আমরা গ্রাফ ধরি, এখানে নাইট্রোজেন যোগ করা হয়েছে। এবার বলো নাইট্রোজেন যোগ করলে, ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, বুঝো নাই? কোনো একটা বিক্রিয়ক যদি আমরা বাড়াই দিই, এখন বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে গেলে অ্যামোনিয়া কি বাড়বে নাকি কমবে, অ্যামোনিয়া বাড়বে। অ্যামোনিয়া কি হবে দেখো তো, এটা যখন আমি বাড়াই দিলাম তাহলে অ্যামোনিয়া কি হবে, দেখো ওকে আমি বাড়াই দিলাম, এখন ও তাড়াতাড়ি বিক্রিয়া করা আরম্ভ করবে, সেজন্য ও কমছে, ওকে আমি বাড়িয়ে দিলাম হঠাৎ করে, বিক্রিয়ক বাড়িয়ে দিলে, বাড়িয়ে দিলাম, তাহলে এখন কি করবে, সামনের দিকে যাবে। দ্রুত বলছি একটু দেখো আস্তে, অ্যাডভান্স, একটু অ্যাডভান্স, একটু দেখো, কিন্তু একদম সহজ, একদম সহজ, মানে যারা বুঝে না, যারা পড়ে না তাদের জন্য অ্যাডভান্স, একদম সহজ। দেখো নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, এটা একটা, এটা তিনটা, এটা দুইটা, ওকে ফাইন। এখন আমি বললাম এটা আমি বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলে বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে আসলে তো আরও বাড়বে, এই ঘটনা ঘটবে না, এর মানে সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে নাকি কমবে, কমবে। হাইড্রোজেনের পরিমাণ বাড়বে নাকি কমবে, কমবে। অ্যামোনিয়ার পরিমাণ কি হবে, বাড়বে। এই জিনিসটাই বোঝার বিষয়। এই যে দেখো এটা বাড়িয়ে দেওয়ার ফল এখন ও বিক্রিয়া করে ওর পরিমাণ কমবে, ওর পরিমাণ যা কমবে দেখো হাইড্রোজেন কি হবে, এ একটা বিক্রিয়া করলে হাইড্রোজেন বিক্রিয়া করে তিনটা, সেই জন্য ওকে আরেকটু বেশি নামাতে হবে। দেখো ওর জীবনে ধরো অবনতি এরকম করে হলে, এরকম করে হলে হাইড্রোজেনের জীবনে অবনতি হবে এরকম, মানে আরো বেশি। এই যে দেখো ওর সামান্য একটু এরকম করে সাম্যাবস্থায় যাচ্ছে, ওটা কি আরো জীবন অবনতি হচ্ছে বেশি। এরা যদি কমে আলটিমেট বাড়বে কে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া বাড়বে, বেড়ে এরা কিসে চলে, নতুন সাম্যাবস্থা লাভ করবে। এর মানে আমি সাম্যের লাসাতালিয়ার নীতি বলছে, আমি সাম্যের অবস্থা যদি নষ্ট করতে চাই তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা ছিল প্রাথমিক সাম্য অবস্থা, এখানে গিয়ে কি হয়ে গেছে বলতো, এটা হচ্ছে নতুন সাম্য অবস্থা, এটা হচ্ছে নতুন সাম্য অবস্থা, এটা হচ্ছে নতুন সাম্য অবস্থা। দেখো হাজারিসের বইয়ে তোমাদের অনেক কিছুই দিছে, এই যে দেখো এটা হচ্ছে নতুন সাম্য অবস্থায় ওদের ঘনমাত্রা, এটা হচ্ছে নতুন সাম্য অবস্থায় ওদের ঘনমাত্রা। আর এখানে কি আছে বলতো, সাম্য অবস্থা বিনষ্ট হয়েছে, এই অংশে সাম্য অবস্থা বিনষ্ট হয়েছে। গ্রাফটা বুঝছো, গ্রাফটা বুঝছো? আমরা একবার লিখি তাহলে মাথায় সেট হয়ে যাবে, দেখে জিনিস বোঝা যায় না অনেক সময়।
ঠিক আছে, ধরো আমি এইভাবে দিচ্ছি, এটা ধরো নাইট্রোজেনের জন্য দিলাম, বইয়ের মতো করে লেখার চেষ্টা করছি। এটা যে কোনোটা উপর নিচে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই, যে কোনোটাই উপর নিচে দিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে কারো কোনো মাত্রা প্রারম্ভিকে বেশি কম এটা তুমি নিজের খুশি মতো অ্যারেঞ্জ করতে পারবে বা প্রশ্ন করতে পারবে নিজের খুশি মতো। তাহলে এটা ধরো নাইট্রোজেন দিলাম আমি বইয়ের মতো, এটাকে দিলাম অ্যামোনিয়া, এটাকে দিয়ে দিলাম হাইড্রোজেন। এখানে কি আছে বলো তো? কনসেন্ট্রেশন। সি মানে কি? ঘনমাত্রা। এখানে ধরো দিয়ে দিলাম টাইম। ঠিক আছে, টাইম। এবার দেখো এই সময়ে যখন আসলাম, এটা একটা টাইম জোন, এখানে ওরা কি সাম্য অবস্থায় আছে নাকি নাই? তোকে যদি বলে এই সময় পর্যন্ত, এটা ধরো 5 মিনিট, শূন্য থেকে এটা ধরো কত, 5 মিনিট, এটা সাম্য অবস্থায় আছে না কি নাই? আছে। তুই কেমনে বুঝছো? ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি বলবা স্যার যদি জিজ্ঞেস করে, কোনো ভাইয়া কোচিংয়ের ভাইয়া যদি জিজ্ঞেস করে, ঠিক আছে, অ্যাডমিশন কোচিংয়ে গেলা বা যে কোনো জায়গায় গেলা, বা কোনো স্যার যদি জিজ্ঞেস করে বলে এখানে সাম্য অবস্থা আছে নাকি নাই, তুমি বলবা হচ্ছে আছে। যদি জিজ্ঞেস করে কেমনে বুঝছিস তুই, তাহলে বলবা হচ্ছে কি বলতো, এখানে তো স্যার ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে ঘনমাত্রায় কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এবার দেখো দুষ্টামিটা কখন করেছে? এই জায়গায় স্যার বললো হচ্ছে এখন এখানে নাইট্রোজেন যোগ করে দিল, যোগ করে দিল। তাহলে নাইট্রোজেন যদি যোগ করে দেয়, আমাদের বিক্রিয়া কি বলছে? N2 প্লাস, যদি যোগ করে দেয় বিক্রিয়ার সামনের দিকে যাবে। বিক্রিয়ার সামনের দিকে যাবে মানে এটা যোগ করার পর থেকে ওর পরিমাণ কি হবে? ও বিক্রিয়া করা শুরু করবে। সামনের দিকে যাবে মানে ওকে বিক্রিয়া করবে কার সাথে? একটা বিক্রিয়া করবে 3টা হাইড্রোজেনের সাথে। তাহলে এ যতটুকু কমছে হাইড্রোজেন কমবে 3 গুণা। ঠিক আছে, এর মানে হচ্ছে কি বলতো, 3 গুণ কমবে। এবার দেখো এ কমলে এদিকে কি হবে? অ্যামোনিয়া বাড়বে। অ্যামোনিয়াটাকে আমি আরেকটা কালার দিয়ে দিই, এ বাড়ছে, এর জীবনে উন্নতি হচ্ছে, এটাকে ধর আমি এই কালার দিয়ে দিলাম, কেমন? এ হচ্ছে বাড়বে। ঠিক আছে, এ বাড়বে, বাড়বে। তো বাড়তে বাড়তে এখানে কি হয়ে গেছে দেখো তো, এই, ঠিক আছে, এ কমতে কমতে এখানে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এক সময় আর কমছে না, অবনতি হতে হতে এর অবনতি হতে হতে অবনতি থেমে গেছে। এটাকে আমরা বলছি নতুন সাম্যাবস্থা। ধরো এটা হচ্ছে কত, 10 মিনিট বা 8 মিনিট। ঠিক আছে, এটা ধরো 8 মিনিট। তাহলে সাম্যাবস্থায় 0 থেকে 5 মিনিট ছিল, 5 থেকে 8 মিনিট সাম্যাবস্থায় ছিল না, 8 মিনিট পর নতুন সাম্যাবস্থা হয়েছে। 8 মিনিট পর কি হয়েছে? নতুন সাম্যাবস্থা। এটা আমি সোজা করে দিতে পারি নাই, নতুন সাম্যাবস্থা হয়েছে। কেমন? তোমরা এখন পারবে? যদি আমি বলি হচ্ছে ধরো এটা কত, 12 মিনিট। ঠিক আছে, ধরো এটা 12 মিনিট পর আমি যদি বলি হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ কমানো হলো, অ্যামোনিয়ার পরিমাণ এখানে কি হয়েছে বলো তো? কমানো হয়েছে। তাহলে অ্যামোনিয়া কি করছি আমরা? কমাইছি। ধরো কমাইছি, তাহলে কি হবে? ধরো বললো হচ্ছে 12 মিনিট পর অ্যামোনিয়া কমানো হলো। কেমন? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অনেকে ভয় পাবে বলে অনেকে পড়ায় না, বেশি বুঝতে পারছো? ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, বইয়ের একটা কনসেপ্ট, যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। কপাল ভালো আমাদের বাংলাদেশে কখনো কোনো পরীক্ষা আসেনি। তাহলে দেখো তো অ্যামোনিয়ার পরিমাণ কি হলো? কমানো হলো। অ্যামোনিয়া কমালে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকেই যাবে। আচ্ছা, অ্যামোনিয়া না কমে অ্যামোনিয়া বাড়াই, সমস্যা কি? ঠিক আছে, কমালেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কমালেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো না কমাই, এটা ধরো বাড়ালাম, এই অবস্থা থেকে ধরো অ্যামোনিয়া কি করে দিলাম? বাড়ালাম। তাহলে সাম্যের অবস্থা থাকবে নাকি বিনষ্ট হবে? বিনষ্ট হবে। অ্যামোনিয়া বাড়িয়ে দিলাম, অ্যামোনিয়া বাড়িয়ে দিলে আমরা জানি হচ্ছে এটা বাড়াইছি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিপরীত দিকে যাবে। এর মানে অ্যামোনিয়া এখন কি হবে? ভাঙবে। ভেঙে ও ধরো এমনি ভাঙবে, ভেঙে ও ধরো নতুন সাম্য অবস্থায় এ ভাঙলে নতুন উৎপন্ন হবে কে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেন কি হবে দেখো তো? বাড়বে। নাইট্রোজেন কি হবে? বাড়বে। ঠিক আছে, বাড়বে। এবার দেখো নাইট্রোজেন যে হারে বাড়বে, হাইড্রোজেন বাড়বে ও 3 গুণ হারে। তাহলে এখানে আবার কি হবে বলতো? নতুন সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। এখানে সাম্যাবস্থা দেখো, সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থা বিনষ্ট, সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থা আমি কিছু একটা যোগ করে বিনষ্ট করেছি, ফলে ও কি হবে? নতুন সাম্যাবস্থা লাভ করবে। বুঝছো গ্রাফটা না বুঝো নেই? ঠিক আছে, খুব সুন্দরভাবে আশা করি বুঝছো বিষয়টা। কেমন? খুব সুন্দরভাবে আশা করি বুঝছো। দেখো তো এখানে বলছে সাম্য সিস্টেমটি ডানে বা বামে যুক্ত উপাদান কিছু হ্রাস করে। তাহলে এখানে বলছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কোন বিক্রিয়া ঘটে? যে ইউতে আসছে সম্মুখ বিক্রিয়া ঘটে।
বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হয় বলো তো? সম্মুখ বিক্রিয়া ঘটে। এখানে এই জিনিসটাই বুঝিয়েছে, আমি আরো বেশি করে বুঝিয়ে দিলাম আরো একটা কেস দিয়ে। এবার এটা পড়বা কেমন? এটা পড়বা সবাই। এটা সলিড আছে, বলছে অক্সিজেন যোগ করার পর H2 এর O2 এর এবং এত এর অত যোগ করার পর H2S এর, মানে এগুলো সব বাইর করতে বলছে কি রূপ পরিবর্তন হবে। এই কোয়েশ্চেনটা পড়বা তোমরা, নিজেরা পড়বা কেমন। তাহলে বলছে দেখো এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাও গ্যাস। বলছে বিক্রিয়াটি একটি বজ্রপাতের সাম্যাবস্থায় আছে, যদি বিক্রিয়ার সাম্যাবস্থা বাইরে থেকে কার্বন সলিড যোগ করা হয় তাহলে সাম্যাবস্থার কি প্রভাব পড়বে। গুলবার্গ ভাগে পরীক্ষায় দেখেছে হচ্ছে যদি আমরা সলিড সরিয়ে ফেলি, মূলত যোগ করলেই তো জিনিসটা ভালো বোঝা যায়, ঠিক আছে, যোগ করাটা হচ্ছে সহজ, তখন কি হয় বলতো? সাম্যাবস্থার উপর কোনো প্রভাব পড়বে না, যোগ করলে সাম্যাবস্থার উপর কোনো পরিবর্তন হবে না। এই কোয়েশ্চেনটা হচ্ছে সেম, বলছে এখানে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড, এটা বদ্ধ পাত্রে আছে, কেমন একটা ক্লোজ ভেসেল আছে, যেহেতু গ্যাস আছে, ক্লোজ না দিলে তোমার তো গ্যাসটা উড়ে চলে যাবে। যদি স্থির তাপমাত্রায়, আমরা দেখেছি এই বিক্রিয়াটা বদ্ধ পাত্রে হয় কি উভমুখী, সাম্যাবস্থায় পৌঁছে, উন্মুক্ত পাত্রে তো এটা সাম্যাবস্থায় পৌঁছায় না। যদি স্থির তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্যাবস্থার বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড যোগ করা হয় তাহলে সাম্যাবস্থার কি প্রভাব পড়বে। কার্বন ডাইঅক্সাইড যোগ করে দিলে এখানে প্রেশার আমি কি করছি, বাড়াইছি, এখন এখান থেকে কি করবে বলতো? বিপরীত বিক্রিয়া করবে। এখানে কেপি হচ্ছে কি এত, আংশিক চাপ বৃদ্ধি পাবে, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় কেপি এর মান ধ্রুবক, অতিরিক্ত সমমোলার এত এর সাথে বিক্রিয়া করে এত উৎপন্ন করবে যতক্ষণ না কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ পূর্বের চাপের সমান হয়। মানে বুঝো না, একটা গ্যাস আছে, তুমি গ্যাস বাড়াই দিলা, তাহলে অত চাপও বেড়ে যাবে, কেপি এর মানও বেড়ে যাবে, কেপি এর মান তো বাড়ে না, তাপমাত্রায় হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে বলো তো? বাড়তে দিবে না, ওর প্রেশার ঠিক রাখার জন্য ও কি হবে, বিক্রিয়া করে এটাতে পরিণত হবে। ঠিক আছে, গ্যাস হলে সহজ কথা, এখানে একটা বাড়াইছে ঘনমাত্রা, ও কি হবে, বিপরীত বিক্রিয়া ঘটাবে। শিল্প উৎপাদনে লাসাতেলিয়ার নীতির প্রয়োগ, কেমন? লাসাতেলিয়ার নীতির প্রয়োগ, তোমাকে এই কোয়েশ্চেনটা দিয়ে দিবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে, এখানে ড্যালেজ ধরা এত, এর মানে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তোমাকে বলতে হবে চাপের প্রভাব কি। চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে। চাপ কমালে বিক্রিয়া কি হবে? বিপরীত দিকে যাবে। ঠিক আছে, তোমাকে এই জিনিসটা, বিক্রিয়কের চিন্তা করো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে সরবে, ডান মানে ফরওয়ার্ড রিয়েকশন, বাম মানে ব্যাকওয়ার্ড রিয়েকশন। বলছে এবার যতই বৃদ্ধি করা হোক তাহলে চাপ বৃদ্ধির ফলে অ্যামোনিয়ার উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। চাপ হ্রাসের ফলে উৎপাদন, পরীক্ষামূলক ডাটা থেকে দেখা যায় 200 থেকে 300 এটিএম এর মধ্যে রাখলে উৎপাদন বাড়ে। বাস্তবে অ্যামোনিয়ার উৎপাদনে 200 এটিএম অত্যানুকূল চাপ রূপে প্রয়োগ করা হয়। এর মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো আর কি, মানে এইটুক করলে কাজ, সবচেয়ে ভালো না, এইটুক করলে কাজ চলবে। এর বেশি করতে গেলে তো তোমার খরচও বেড়ে যায়, প্রেশার তো চাইলে আমি যত খুশি দিতে পারবো, যে ব্যাপারটা তা না। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে এই জন্য গ্রাফ আছে, কোন জায়গায় গিয়ে আমি কাজটা করব, অপটিমাল টেম্পারেচার এবং কি প্রেশার অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ নামে একটা শব্দ বলে, অপটিমাইজ নামে একটা শব্দ বলে। অপটিমাইজ করা মানে ধরো তোমার পরীক্ষার আগে সময় কম, তুমি কোন কোন টপিক পড়বা, তুমি করো কি কিছু টপিক বাদ দাও, কিছু টপিক পড়ে ফেলো, বুঝছো ফাঁকি ব্যাস যারা আছো। তো দেখো এবার বলছে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বলছে দেখো লাসাতেলের নীতি, তাপমাত্রা যদি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমি যদি তাপমাত্রা কমাই তখন অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, কিন্তু এক্ষেত্রে একটা ভেজাল আছে, তাপমাত্রা কমালে বিক্রিয়ার হার কমে যায়, সেই জন্য তাপমাত্রা বেশি কমানোও যায় না, বিষয় বুঝছো? সেই জন্য একটা টেম্পারেচার ফিক্স করতে হয় যেখানে এসে কাজ মোটামুটি ঠিকভাবে করা যাবে। কেমন? যেমন এই ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে, দেখো তো শিল্পের লাভজনক অবস্থা, এখানে চাপ হচ্ছে কত? 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক বইয়ে দেখবা 450 দেওয়া থাকে, অনেক বইয়ে 400 দেওয়া থাকে, অনেক বইয়ে 500 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে। অ্যামোনিয়ার মেইন কাজ হচ্ছে তো উৎপন্ন হওয়ার সাথে সাথে ওকে বিক্রিয়ার সাথে থেকে সরাই নিবা, এরপর 4 মোল থেকে 2 মোল হচ্ছে, তাহলে উচ্চ চাপ উৎপন্ন হওয়ায় আয়তন হ্রাসের কারণে উচ্চ চাপ এত এটিএম প্রয়োগ করা, সবসময় প্রয়োগ করা যায় না। নিম্ন তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড প্রক্রিয়ায় তাপমাত্রা বজায় রাখা, এটা কিন্তু করা হয় না, সেই জন্য অত্যানুকূল একটা 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডেই করা হয়। বলছে তাপমাত্রা যদি কমাই বৃদ্ধি করলে শতকরা উৎপাদন হ্রাস পায় কিন্তু বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, সেই জন্য এখানে বলছে অপটিমাম টেম্পারেচার সেট করা হয়। তোমাকে যদি বলে তাপমাত্রা কত, তাপমাত্রা ওইটা বলবা না, 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড বলবা, চাপ হচ্ছে 200 থেকে 300 এটিএম। ঠিক আছে, তো এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এই বিক্রিয়াটা করা হয়, সালফার থেকে
অক্সিজেনের বিক্রিয়া সালফারকে অ্যাসিড দিয়ে লিখেছে, তো সালফার আমরা জানি হচ্ছে কোন শেপে থাকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমাদের সাইকেল 2 তে পাবা। ঠিক আছে, এটা কি শেপ বলো তো? ক্রাউন শেপ। ক্রাউন শেপ, মাথায় একটা কি আছে, মুকুটের মতো আছে, ক্রাউন শেপ, অ্যাসিড। কেমন? অ্যাসিড। তো এটাও হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, এটার ক্ষেত্রেও কি সেম জিনিস। 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড B2O5 ইউজ করতে হয়, জারিত হয়, এই জিনিসগুলো এখানে পড়বা। কেমন? এই জিনিসগুলো এখানে পড়বা। তো দেখো উদ্দীপকের বিক্রিয়াটা দিয়ে এই কোয়েশ্চেনটা ঘ নাম্বার, গত ক্লাসে আমরা গ করেছিলাম, আজকে হচ্ছে ঘ নাম্বারটা। দেখো বলছে উদ্দীপকের বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 23, 22, 21, ঢাকা বোর্ড 23, 21, 19, 17, চট্টগ্রাম বোর্ড। এর মানে সহজ কোয়েশ্চেন, পরীক্ষা আরো বেশি আসে। তো উদ্দীপকের বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া বলো তো? তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়ার ডেলেন কত? 0, এর মানে চাপের কোনো কাজ নাই, তাহলে তাপমাত্রা দিয়েই কাজ করতে হবে। তাপমাত্রা, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপমাত্রা কমালে তাহলে প্রোডাকশন বাড়বে, কিন্তু তাপমাত্রা কমালে আবার কি হয়ে যাবে বলো তো? বিক্রিয়ার হার কমে যাবে। তাই আমাদের একটা অত্যানুকূল তাপমাত্রা সেট করতে হবে, এই কথাগুলো এখানে আসতে হবে। দেখো তো তাহলে বলছে এটা একটি কি, তোমার অবজারভেশন বলতে হবে, এটি একটি কি তাপ উৎপাদী উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লাসা-তেলিয়ার নীতি আলোকে তাপমাত্রা হ্রাসকরণ। বিক্রিয়াটি তাপ উৎপাদ, তার তাপমাত্রা বৃদ্ধি করলে লাসা-তেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর। তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করার জন্য তার সম্মুখ বিক্রিয়ার ফলে সাম্যাবস্থার ডান দিকে সরে যাবে, বিক্রিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ওই কথাটা এখানে বলে নেই, কমপ্লেক্স সিরিজের এখানে সলিউশন এটা বলে নেই। তোমাকে এটাও মেনশন করা লাগবে, কিন্তু তাপমাত্রা কমালে বিক্রিয়ার হার কমে যায়। তাই শিল্পক্ষেত্রে একটি অত্যানুকূল তাপমাত্রা নির্ধারণ করতে হয়, যেখানে বিক্রিয়ার গতিও যথেষ্ট থাকে, আবার উৎপাদনও বাধাগ্রস্ত হয় না। বুঝছো? একটা অত্যানুকূল তাপমাত্রা। তাপমাত্রা কমাইলে, হ্রাস করলে তো কি হবে? তাপমাত্রা হ্রাস করলে প্রোডাকশন বাড়বে, কিন্তু তাপমাত্রা হ্রাস করলেও জীবন হচ্ছে, এর মানে বলছে তাপমাত্রা যদি কমাই এর মানে প্রোডাকশন বাড়বে, কিন্তু বাড়বে কখন? অনন্ত সময় নিবে, এর মানে ধীরে 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 আগাবে। তাপমাত্রা বাড়াই দিলেও কি হবে? ছটফট ছটফট করে দৌড়াবে। বিষয় বুঝতে পারছো? ওইটা বলতে হবে তোমাকে। এরপর বলবা হচ্ছে এখানে কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো, সঠিকভাবে লিখে নেই। বলতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় দিকে মোল সংখ্যা সমান, তাই এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। ডেলেন 0, তাই বিক্রিয়ায় চাপের কোনো কি নেই, প্রভাব নেই। এবার বলতে হবে এখানে কি করতে হবে, উৎপাদ গ্যাসের ঘনমাত্রা বৃদ্ধি করে উৎপাদ গ্যাস অপসারণ। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি বাইরে থেকে P2 এবং Q2 গ্যাসকে বিক্রিয়ক প্রকোষ্ঠে প্রবেশ করানো, বিক্রিয়ক প্রকোষ্ঠ থেকে উৎপন্ন PQ গ্যাস অপসারিত করা, এর মানে এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে অপসারণ করে ফেললাম, তাহলে প্রোডাক্টের ঘনমাত্রা কমে যাচ্ছে। তখন এই দুইটা মিলে আবার কি করা আরম্ভ করবে, বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে অপসারিত করা হয়, তবে সাম্য অবস্থার ডান দিকে সরে যায়, অর্থাৎ PQ এর উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে এখানে কিসের কথা আলাদা করে মেনশন করা লাগবে? অত্যানুকূল তাপমাত্রা। কত এটা জানো না, বাট বলবে একটা অত্যানুকূল তাপমাত্রা নির্ধারণ করা হয় যাতে বিক্রিয়ার গতিবেগও পর্যাপ্ত থাকে এবং উৎপাদনও বাধাগ্রস্ত না হয়। এরপর আর কিসের কথা মেনশন করতে হবে? চাপের প্রভাব। চাপের কোনো প্রভাব নেই, কিন্তু এটা তো তোমাকে উল্লেখ করতে হবে, চাপের প্রভাব। ঠিক আছে, চাপের প্রভাব, চাপের প্রভাব নেই, কিন্তু এটা তোমাকে উল্লেখ করতে হবে। এবার দেখো লাসা-তেলিয়ার নীতি থেকে আমরা এমসিকিউ দেখব। বলছে M2 + D2, এখান থেকে 2MD হচ্ছে এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে কি বলতো? পজিটিভ। এমসিকিউটা অনেকবার আসছে, রাজশাহী বোর্ড 23 আসছে, ঢাকা বোর্ড 23, 22, যশোর বোর্ড 22, ময়মনসিংহ 22, 21, দিনাজপুর 21। তাহলে একটু দেখো তো এখানের মধ্যে কি আছে, এই বিক্রিয়াটা আছে, কোনো সমস্যা নেই, এই বিক্রিয়াটা আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে বলছে উৎপাদ বৃদ্ধি পায়, তাহলে এখানে ডেল এইচ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এর মানে এটা হচ্ছে কি তাপহারী, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। বাড়াইছি, তাহলে ওটা কমানোর জন্য কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর মান সমান নয়। এই বিক্রিয়ায় বলেছে ডেলেন কত? 0। ডেলেন এটা হচ্ছে 2, আর এটা আছে 1 মোল, এটা আছে 1 মোল, এর মানে 1 + 1, এর মানে 2 - 2, এর মানে কত? 0।
তাহলে এটা কি বলতো সমান নয়, এটা ভুল, সমান। তাহলে এটা হচ্ছে সঠিক। সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নেই, ডেল এন জিরো, এর মানে চাপের প্রভাব নেই। তাহলে কোনটি সঠিক? 1 আর 3। কেমন? কোনটি সঠিক? 1 আর 3। এমসিকিউগুলো নোট করা লাগবে না, কয়েকটা যেগুলো ভেজালের ওইগুলো হচ্ছে নোট করবা। তাহলে 2ab2 এখান থেকে c2 হচ্ছে 2ac প্লাস 2b2 ডেল এক্স হচ্ছে এত। তাহলে চাপ বৃদ্ধি করলে এখানে কয় মোল আছে? এখানে আছে 2 মোল, এটা আছে 1 মোল, এর মানে কত? 3 মোল গ্যাস। সলিড হলে নিব না, এটা 2 মোল, এটা 2 মোল, এর মানে টোটাল কত আছে বলো তো? 4 মোল। এর মানে এখানে কি চাপ বেশি। তাহলে চাপ বাড়ালে ও সামনের দিকে যাবে না, বিপরীত দিকে যাবে। চাপ বাড়ালে সামনে গেলে তো চাপ বাড়বে, তাহলে ও কোন দিকে যাবে? ও ওইদিকে গেলে আরো চাপ বেড়ে যাবে, চাপে চাপে শেষ হয়ে যাবে, তাহলে ও চ্যাপটা হয়ে যাবে। তাহলে ও কোন দিকে যাবে বলতো? বিপরীত দিকে, উৎপাত হ্রাস পাবে। কথা সঠিক। এমআই বিপরীত বিক্রিয়া হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাত হ্রাস পাবে। এটা হচ্ছে কি বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন, ইংলিশ ভার্সন যারা আছে, কেমন? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখন যদি তাপমাত্রা বাড়াও, তুমি একটু বুঝো জিনিসটা, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়াও, সামনের দিকে যাবে না, গেলে তো এদিকে আরো তাপ উৎপন্ন হবে, পুড়ে যাবে, তাপে তাপে শেষ হয়ে যাবে বিষয় বুঝছো? তাহলে কি হবে? বিপরীত দিকে যাবে। তাপ কমানোর জন্য সামনে গেলে তো টাকা আরো উৎপন্ন হবে, কমানোর জন্য কি হবে? বিপরীত দিকে যাবে। টাকা বেশি বেড়ে গেছে, সেই জন্য এখন কি টাকা আরো দিলে ও সামনের দিকে গেলে আরো টাকা পাবে, ও চাইতেছে না। এমন মানুষ দুনিয়াতে দেখো, ও কি করছে বলো? টাকা কমানোর জন্য খরচ করতেছে পিছনে গিয়ে। বিক্রিয়াটির উভয় দিকে সুগম্যতা আছে। একটি বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন এটার উভয় দিকে কি আছে বলতো? সুগম্যতা আছে। কথা সঠিক। ঠিক আছে, এর মানে এখানে সঠিক হচ্ছে 1 2 3। 1 2 3 এখানে সঠিক হচ্ছে কি বলতো? 1 2 3। চাপ বাড়ালে সামনে গেলে চাপ বাড়তে যাবে না, তাহলে উৎপাত হ্রাস পাবে, বিপরীত দিকে আসবে। তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী সামনের দিকে যাবে না, তাহলে কি হবে? বিপরীত, উৎপাত হ্রাস পাবে। ঠিক আছে, উভয় দিক থেকে কথা সঠিক। এবার দেখো এখানে বলছে কি PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হচ্ছে ডেল এইচ হচ্ছে কি এত। এর মানে এটা কি? তাপ হারি। কেমন? জাস্ট কয়েকটা এমসিকিউ পড়লে তোমার মাথায় হয়ে যাবে। বলছে এই বিক্রিয়াটিতে চাপ হ্রাস করলে এদিকে চাপ বেশি 2 মোল, এদিকে 1 মোল, চাপ কমালে Cl2 এর পরিমাণ বৃদ্ধি পাবে। কথা সঠিক। প্রোডাক্ট এরও পরিমাণ বাড়বে, এরও পরিমাণ বাড়বে, এর মানে বাড়বে। বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। কথা সঠিক। কেপি এর মান বৃদ্ধি পাবে। ভুল। চাপ বাড়িয়ে কখনো কেপি এর মান বাড়ানো যায় না। কেপি এর মান বাড়বে কমবে কার দ্বারা বলতো? তাপমাত্রা দ্বারা। তাহলে সঠিক হচ্ছে কি বলতো? 1 আর 2। কেপি এর মান অপরিবর্তিত থাকবে। কেপি এর মান অপরিবর্তিত থাকবে। কেপি এর মান পরিবর্তন হয় শুধুমাত্র কার দ্বারা? কার দ্বারা? এটা নিজেরা এইচডব্লিউ করবা। কেমন? এটা নিজেরা এইচডব্লিউ করবা, এটা আমি এখন আর না করাই। দেখি চট্টগ্রাম বোর্ড কি বলছে। সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে সাম্যাবস্থায় পরিবর্তন ঘটবে। কথা সঠিক আছে। সাম্যদ্রুবকের মানের পূর্ণ পরিবর্তন ঘটবে না। কথা সঠিক আছে। সাম্যদ্রুবকের মান পরিবর্তন হবে তাপমাত্রা দ্বারা। সাম্যাবস্থার ডান দিকে সরে যাবে, বিক্রিয়ক বাড়ালে ও ডান দিকে গিয়ে উৎপাদ উৎপন্ন করবে। কথা সঠিক আছে। এর মানে কি হবে বলতো? 1 2 3। এটা একটা খুব সুন্দর এমসিকিউ, একটু দেখো। নিচের কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? গলন। কোনো একটা জিনিসকে যদি গলাতে হয় তাহলে চারপাশ থেকে আমাকে তাপ দেয়া লাগে, ভাই ও তাপ উৎপন্ন করবে কি? তোমার আরো টাকা খরচ করা লাগছে, তাপ দেয়া লাগছে ওকে, বুঝো। বলছে গলন। গলন কি হবে বলো তো? কোনো একটা জিনিসকে গলাতে গেলে তোমার তো ভাই টাকা আরো ইনভেস্ট করা লাগছে, তাপ আরো দেয়া লাগছে, এটা তাপ উৎপাদী কেমনে হবে? তাপ হারি হবে। বাষ্পীভবন। কোন একটা জিনিসকে বাষ্পে যখন পরিণত করতে চাও তাহলে তুমি তো আরো তাপ দিবা। কেমন? তুমি তো আরো তাপ ওকে দিবা। এর মানে কি হবে? তাপহারি হবে। তোমার ইনভেস্ট করা লাগছে, বন্ধন ভাঙা লাগছে। কেউ বসে আছে বন্ধন করছে, ওদেরকে তুমি বললা যে তোরা একসাথে থাকতে পারবি না, সরাতে গেলা, তাহলে তোমার শক্তি দেয়া লাগবে, টাকা খরচ করা লাগবে, টাকা হারি, তাপ হারি। কিন্তু ঘনীভবন যখন হবে, ও বেশি ছোটাছুটি করছিল, এখন ঠান্ডা হয়েছে, তাহলে ওর আগে শক্তি ছিল বেশি, এখন শক্তি কমে গেছে, তাহলে এটা কি হবে? তাপ উৎপন্ন হবে। আমি আগে ধরো ছোটাছুটি করতেছি বেশি, এখন শান্ত হয়ে গেলাম। এর মানে কি? বাহ্যিক যে এক্সট্রা শক্তিটা আছে চারপাশে ছড়িয়ে দিয়েছে, এর মানে কি হবে? তাপ উৎপাদী হবে। কেমন? খুব সুন্দর একটা এমসিকিউ, নিজেরা করবে এটা। যেরকম করিয়েছে সেজন্য এটা নিজেরা করবা। ঠিক আছে, কুমিল্লা বোর্ডে আসছে এই বিক্রিয়াটাই বলছে এটা কি? আর এখানে মোল সংখ্যা হচ্ছে 3 মোল, এটা 2 মোল, এটা 1 মোল, এখানে হচ্ছে 2 মোল। তাহলে চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে। আর এটা হচ্ছে তাপ উৎপাদী। তাপ উৎপাদী হচ্ছে তাহলে তাপ উৎপাদী যেহেতু, আমি কি করব বলতো? তাপমাত্রা কমাবো। কমালে সামনের দিকে যাবে, তাহলে তাপ উৎপন্ন হবে। তাহলে এটার জন্য কি করতে হবে বলতো? উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা,
নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ। কিন্তু সমস্যা হচ্ছে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াও কি হয়ে যায়, স্লো হয়ে যায়। সেই জন্য একটা মডারেট অপটিমা টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা রাখতে হয়। নিম্ন তাপ কমালে ভালো, ও সামনের দিকে গিয়ে তাপ উৎপন্ন করবে। ওকে, এরকম আরও কিছু এমসিকিউ আছে, যেমন এগুলো হচ্ছে নিজেরা করবা। যেমন এই এমসিকিউটা কোন বিক্রিয়া বলছে, তাপ শোষিত হয়। এই বিক্রিয়াটা আমরা জানি তাপ উৎপাদী। দহন বিক্রিয়া সাধারণত কি, তাপ উৎপাদী। এটা দহন, তাপ উৎপাদী। ঠিক আছে, এটা আমি বলছিলাম হচ্ছে এটা কি, তাপহারী বিক্রিয়া। N2+O2 মিলে কি হয়, নো হয়। দেখো এটা বলছে কি, তাপহারী বিক্রিয়া হচ্ছে কি, তাপহারী বিক্রিয়া। এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তাপহারী বিক্রিয়া আমি এগুলো পড়াচ্ছি, তুমি কলেজ পরীক্ষা দিতে গেলে দেখবে এখানে ভিতর থেকে কোয়েশ্চেন আসবে এর ভিতর থেকে, বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই, কারণ সবই আমরা পড়ে ফেলছি। দেখো x+y প্লাস কি বলতো, তাপ। এটা হচ্ছে উৎপাত হচ্ছে, এর মানে ও কি হয়েছে, তাপ আহার করেছে। এর মানে বিক্রিয়ক অংশে তাপ আছে, মানে ও তাপটা খাচ্ছে, তাপটা ও নিজে নিচ্ছে। তাপ যদি উৎপন্ন হতো, উৎপাদ প্লাস তাপ লিখতো, তাহলে বলতাম আমরা তাপ উৎপাদী। দেখো বলছে তাপহারী বিক্রিয়া, এটা তাপহারী বিক্রিয়া, কথা ঠিক আছে। দেখো এই দুইজন মিলে উৎপাদ করছে প্লাস তাপ করছে, এটা তাপহারী না, এখানে তাপ কি হয়েছে, উৎপন্ন হয়েছে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা মিলে ধরো উৎপাদ হচ্ছে, এখানে ড্যালেজ কি, পজিটিভ। ড্যালেজ দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি, ড্যালেজ পজিটিভ মানে বিক্রিয়াটা তাপহারী। এর মানে এক আর বুঝনায়, যদি উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয় তাপহারী, উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয়নি, উল্টা বিক্রিয়ক আরও তাপ খাইছে, এর মানে বুঝতে হবে কি বলতো, বিক্রিয়ক প্লাস কি, তাপ খাইছে, তাপহারী। সেই জন্য এখানে সঠিক হচ্ছে কি বলতো, 1 আর 2, 1 আর 2। ওকে, এবার একটা টপিক তোমাদের বলবো, এটা হচ্ছে ব্যান্ড হফ ইকুয়েশন। বইয়ে আছে, ব্যান্ড হফ ছোট করে বইয়ে আছে। আমাদের ওই জিনিসটা মূলত গ্রাফের জন্য পড়া লাগবে। ব্যান্ড হফের সমীকরণ। ব্যান্ড হফ হচ্ছে একজন অসাধারণ কেমিস্ট। কেমিস্ট্রির প্রথম নোবেল প্রাইজই সে পাইছে। কেমিস্ট্রির প্রথম নোবেল প্রাইজই সে পাইছে। এবার বুঝো কি মাপের। 1901-এ প্রথম নোবেল প্রাইজই সে পেয়েছে। ব্যান্ড হফের সমীকরণ। ব্যান্ড হফের সমীকরণ কেমন, বইয়ে আছে হচ্ছে এই জায়গায়। আমি একটু বইয়ে তোমাদের দেখাই, বইয়ে কই আছে। মূলত বইয়ের সাথে তোমাদের সম্পর্কে এগুলো তোমাদের বলছিলাম। ব্যান্ড হফ সমীকরণ এই জায়গায় আছে, দেখবা। বেশি এসে গেলাম নাকি, বেশি এসে গেলাম তাই না? এই দেখো, এটা বইয়ের পেজ নাম্বার 451। এখানে আছে ব্যান্ড হফের ইকুয়েশন, জাস্ট এইটুক টপিকটা। কেমন, জাস্ট এইটুক। পেজ নাম্বার কত, 27 ব্যাচের যারা ক্লাস করছো তোমাদের বই এটা হচ্ছে আপডেটেড। আর 26 যদি ক্লাস করে থাকো বা পরবর্তী ব্যাচ যদি ক্লাস করো 28, তখন দেখবা তোমাদের বইয়ে হয়তো 1-2 পেজ আগে পড়ে হবে, এমন না যে খুব বেশি আগে পড়ে হবে। কেমন, তাহলে সাম্যদ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় কেপিকেসি সমীকরণ, তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান্ট হফ সমীকরণ। ভ্যান্ট হফ সমীকরণটা কি একটু দেখো। ব্যান্ড হফ সমীকরণটা হচ্ছে ln কে, কে মানে সাম্যদ্রুবক, সমান মাইনাস ডেল এইচ বাই এটা হচ্ছে ব্যান্ড হফ সমীকরণ। ঠিক আছে, এখানে কে মানে কি, সাম্যদ্রুবক, সাম্যদ্রুবক। ঠিক আছে, এখানে কে মানে আমি বোঝার সুবিধাতে এটা ধরো কেপি দিয়ে মেনশন করলাম, সাম্যদ্রুবক বা কে ইকুইলিব্রিয়াম। কেমন, তাহলে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি বলতো, কনস্ট্যান্ট। ঠিক আছে, বা কে কে আমি লিখে রাখলাম এখানে। কে মানে হাত ধ্রুবক না, কে মানে কি বলতো, সাম্যদ্রুবক।
ডেল এইচ মানে এনথালপির পরিবর্তন, আর মানে হচ্ছে কি গ্যাস কনস্ট্যান্ট, কেমন 8.314, টি মানে কেলভিন টেম্পারেচার, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি আমরা দেখব, এটা গ্যাসীয় এনার্জির থেকেও এই জিনিসটা প্রমাণ করা যায়। প্রথম ইকুয়েশনটা ছিল জাস্ট এরকম, ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মে আর কি, জাস্ট প্রমাণ নাই এইটুকুই। কিন্তু আমরা থার্মোডাইনামিক্স থেকে এটা প্রমাণ আনতে পারি, ঠিক আছে, থার্মোডাইনামিক্স থেকে এটা প্রমাণ আনতে পারি। তোমার আমি দেখাবো এটা, বাট তোমাদের লাগবে না আর কি, তোমাদেরকে এটা দেখায়নি। তাহলে এবার দেখো, অনেকে বলে হচ্ছে হ্যাঁ আপনি তো এটা ভুল লিখছেন, এখানে একটা 2.303 আছে, ভুল লিখি নাই। মনে রাখবা হচ্ছে ln কিছু একটা সমান, ln কিছু একটা সমান 2.303 লগ কিছু একটা, ln কিছু একটা, ln হাবিজাবি সমান 2.303 ইন্টু লগ হাবিজাবি, ঠিক আছে, ln গরু সমান 2.303 ইন্টু লগ ওইটা, ঠিক আছে। তাহলে এবার দেখো তো ln কিছু একটা সমান আমরা কি লিখতে পারি, 2.303 লগ কিছু একটা মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে লগ কে সমান আমরা কি লিখতে পারি, ডেল এইচ ডিভাইড এখন কি হয়ে যাবে 2.303 ইন্টু 1/t কনস্ট্যান্ট, এটাও একটা 2.303ও তো একটা কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল কনস্ট্যান্ট, তাহলে এটার মানও কনস্ট্যান্ট। তো আমরা এটাকে রাখলাম হচ্ছে কিভাবে বলো তো, সব কিছু ওকে আছে তো, কেমন, এটাকে আমরা কি কনস্ট্যান্ট, এখন তুমি বললে কনস্ট্যান্ট প্রাইম দেন, কোনো সমস্যা নাই, দিলে দাও, কিন্তু দরকার নাই, ঠিক আছে, কনস্ট্যান্ট, এটাও কি হবে বলো তো কনস্ট্যান্ট। তো এটা একটা ইকুয়েশন, আমরা চাইলে ln দিয়েও লিখতে পারি, আমরা চাইলে লগ দিয়েও লিখতে পারি, কেমন, তোমার বইয়ে লগ দিয়ে দেখিয়েছেন হাজারি স্যার। তো অনেকে ভাবে হচ্ছে এটা লিখলে মনে হয় ভুল, দেখো এই যে দেখো এটা, ঠিক আছে। এখন দেখো এই বিক্রিয়ার মধ্যে ভেরিয়েবল কি কি, ভেরিয়েবল মানে বুঝো তো, ধরো তুমি যদি পড়ালেখা করো, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ালেখা করো, তাহলে তোমার জীবনে আমরা ধরে নিই স্বাভাবিকভাবে একটু উন্নতি হবে। পড়ালেখা করলে পড়ালেখার একটা কি গুরুত্ব আছে দেখবা, পড়ালেখা তুমি জানো, মানুষের ব্রেইন বাড়ে, বুদ্ধি বাড়ে, চিন্তা চেতনা বাড়ে, তো হচ্ছে উন্নতি হবে, ঠিক আছে, জীবনে ধরো উন্নতি হবে, আমরা এটা ধরে নিই। এর মানে পড়ালেখা ভেরিয়েবল, পড়ালেখা যত বেশি করছো জীবন উন্নতি ধরে নিলাম আমরা, সঠিক উপায়ে যদি করো, ঠিক আছে, তাহলে ধরো উন্নতিও ধরো সঠিকভাবে হচ্ছে। তাহলে যেটা বলছি ভেরিয়েবল মানে কি, ধরো y ইকুয়াল এক্স কিউব প্লাস 2, এর মানে এক্স ইকুয়াল যদি 0 বসাই ওয়াই এর মান পাচ্ছি আমরা 0 কিউব প্লাস 2, এর মানে হচ্ছে কত 2। এক্স ইকুয়াল যদি 1 বসাই ওয়াই সমান কি পাচ্ছি 1 কিউব প্লাস 2, এর মানে কত হয় 3। এক্স ইকুয়াল যদি 2 বসাই ওয়াই ইকুয়াল কত বসাই 2 কিউব প্লাস 2, এর মানে কত হয় বলো তো 10, কেমন, এর মানে এক্স এর মান কি ফিক্সড না ভেরিয়েবল, বেরি করছে, এক্স এর উপর ভিত্তি করে ওয়াইও বেরি করছে, এটাকে আমরা বলছি স্বাধীন চলক, আমরা নিজের খুশি মতো বসাচ্ছি, আর এটাকে বলছি আমরা কি বলতো অধীন চলক। এবার দেখো এখানে স্বাধীন চলক কি তাপমাত্রা, এটা আমরা নিজের খুশি মতো বসাচ্ছি, এখানে স্বাধীন চলককে তাপমাত্রা আমরা নিজের খুশি মতো বসাচ্ছি। তো 1/t পুরোটাকে আমি ধরে নিলাম স্বাধীন চলক এক্স, এটার উপর ভিত্তি করে আমার কি আসবে বলতো লক্ষ্যে এর মান পরিবর্তন হবে, তাহলে এটা হবে কি ওয়াই। তাহলে এবার দেখো সামনে ডেল এইচ একটা বিক্রিয়ার জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে, ধরে নিলাম কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায় আর কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটা হচ্ছে কি ঢাল এম, আর এটা হচ্ছে কি বলতো সি। তাহলে এই সরলরেখা আমরা ম্যাথে শিখেছি, এই ধরনের সরলরেখাকে কি বলে, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের সরলরেখাকে কি বলে, ওয়াই অক্ষ হতে সি অংশ ছেদকারী সরলরেখার সমীকরণ। এবার দেখো তো এর ওয়াই অক্ষে কি আছে লককে, এক্স অক্ষে কি আছে 1/t, ওয়াই অক্ষে কি আছে লককে, এক্স অক্ষে কি হবে 1/t। এবার বলো সরলরেখা কিরকম হয়, এরকমও হতে পারে, এরকম এরকমও হতে পারে, বুঝো না, এরকম এরকমও হতে পারে, এই দেখো এরকম এরকমও হতে পারে, আবার এরকম এরকমও হতে পারে, এরকম এরকমও হতে পারে, আবার এরকম এরকমও হতে পারে। তাহলে দেখো তো সরলরেখাটা কোন রকম হবে, এর মানে উন্নতিও হতে পারে, এটা হওয়া মানে উন্নতিও হতে পারে, আবার এইদিকে নামা মানে অবনতিও হতে পারে। তাহলে উন্নতি হবে নাকি অবনতি হবে, এটা নির্ভর করে কার উপর, ঢালের উপর, এটা নির্ভর করে কার উপর, ঢালের উপর। এবার একটু দেখো এখানে বিষয় হচ্ছে ঢাল সমান কি মাইনাস ডেল এইচ ডিভাইড 303 আর, এটা বিষয় দেখো যদি তাপোৎপাদী বিক্রিয়া হয় তাহলে ডেল এইচ কি
নেগেটিভ, তখন নেগেটিভ নেগেটিভ মিলে এটা কি হয়ে যাবে বলো তো, পজিটিভ, সমান পজিটিভ। বুঝো নাই? এই দেখো, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এটা এটা নির্ভর করছে, আর তো সবসময় পজিটিভ নাম্বার 8.0314 এসআই একক যদি বসে, তাহলে এটা কত বলো তো, ডেল এইচ পজিটিভও হতে পারে, করবে নেগেটিভ, এর মানে নেগেটিভও হতে পারে। তাহলে কি বলো তো, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াতে আমরা ডেল এইচ কি ধরে নিলাম, বলছি ডেল এইচ কি হবে, পজিটিভ। তাহলে ডেল এইচ যদি পজিটিভ হয়, পজিটিভ আর নেগেটিভ মিলে এটা কি আসবে, এম আসবে নেগেটিভ। তাহলে এবার দেখো, যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, তোমাকে বলবে নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়ার গ্রাফ, বা তাপোৎপাদী বিক্রিয়ায় জীবনে কি হচ্ছে, উন্নতি হচ্ছে, তাপহারী বিক্রিয়ায় জীবনে কি হচ্ছে, অবনতি হচ্ছে। টাকা হারাচ্ছে, মনে রাখবা, মনে রাখা সহজ, টাকা উৎপন্ন হচ্ছে, টাকা উৎপাদী, টাকা উৎপাদী মানে জীবন উন্নতি হচ্ছে, আর একটা হচ্ছে তাপাহারী মানে টাকাহারী, টাকা হারাচ্ছ, তাহলে কি হবে বলো তো, জীবনে অবনতি হবে। এই গ্রাফটা একটু সুন্দর মতো এটা লিখে রাখো, এটুকু একটু সুন্দর মতো লিখে রাখো, আমাদের মূলত লাগবে হচ্ছে এটা। দেখো, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবক সর্বদাই বাড়ে, এখানে অনেকে ভুল করে ফেলে। একদম ভালো ভালো স্টুডেন্ট যারা আছো তোমরা সবাই বস, যারা যারা ক্লাস করছো, এই পয়েন্টটা মনে রাখবা, কেমন? তাহলে একদম আরো ভালো বস হয়ে যাবা। তাহলে দেখো, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবক অলওয়েজ ইনক্রিজ হয়, সর্বদাই বাড়ে। শুনো, একটা হচ্ছে হার ধ্রুবক, একটা হচ্ছে সাম্য ধ্রুবক। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবক, গতি রেট কনস্ট্যান্ট সর্বদাই বাড়ে, হার ধ্রুবক সর্বদাই বাড়ে, কিন্তু তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য ধ্রুবক বাড়তেও পারে, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কমতেও পারে। আমরা এমসিকিউতে, আমাদের কেমসিকিউতে পরীক্ষা এটা দিয়ে দিব, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবক কি হয়, বাড়বে, কমবে, বাড়তে পারে, কমতে পারে, কোনোটিই নয়। তাহলে উত্তর হবে কি বলতো, সর্বদাই বাড়বে, বাড়বে। আমরা এমসিকিউতে দিয়ে দিব, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য ধ্রুবক বাড়ে, কমে, উভয়টি, কোনোটি নয়, উত্তর হবে উভয়টি। সাম্য ধ্রুবক হলে বাড়তেও পারে, কমতেও পারে, সাম্য ধ্রুবক হলে বাড়তেও পারে, কমতেও পারে, এটা নির্ভর করবে তাপোৎপাদী নাকি তাপহারী তার উপর। কিন্তু হার ধ্রুবক হলে এটা কি হবে, সর্বদাই বাড়বে, সর্বদাই বাড়বে। এটা হচ্ছে সাম্য ধ্রুবক, এখানে কে মানে রেট কনস্ট্যান্ট কে, না হার ধ্রুবক না, এখানটা হচ্ছে কি বলতো, সাম্য ধ্রুবক। কেমন? এখানটা হচ্ছে কি বলতো, সাম্য ধ্রুবক। তাহলে এই বিক্রিয়ার স্লোপ কি, ঢাল কি, মাইনাস ডেল এইচ ডি বাই 2.303 আর, ওই যে আরহেনিয়ার সমীকরণের মতো, ঠিক আছে? ওইখানে আসতো মাইনাস ইএ ডি বাই 2.303 আর, ঠিক আছে, 2.303 আর। এই যে দেখো, তাপহারীতে তাহলে মনে রাখবা হচ্ছে টাকাহারী কমবে, তাপ উৎপাদিতে তাহলে কি হবে, বাড়বে। কি গ্রাফ, লগ কে ভার্সাস 1/t গ্রাফ, কি গ্রাফ, লগ কে ভার্সাস 1/t গ্রাফ। এখানে আর কিছু কিন্তু তোমাদের এখানে বলে নাই। এখন আমি দেখো এটার জন্য একটা, এই প্রুফটা এটা হচ্ছে এখনো বুঝবা না, এটা হচ্ছে আমি পড়াবো এই টপিকটা, এটাকে বলা হয় গিভস ফ্রি এনার্জি। এটা সমান আমরা জানবো হচ্ছে মাইনাস RT ln k, ln k মানে হচ্ছে সাম্য ধ্রুবক, সমান আমরা জানবো হচ্ছে তাপ রসায়ন পড়ার ওই সময়ও T del S, T del S। তাহলে এবার দেখো তো, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, এই দুইটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল জি নট, মানে আপাতত আমি লিখে রাখছি, এটা কি বলতো, এটা আমরা পড়বো গিভসের মুক্ত শক্তির পরিবর্তন, গিভস ফ্রি এনার্জি, এই চ্যাপ্টারও একটু করে আছে, আবার তড়িৎ রসায়নও এই জিনিসটা আছে। এটা একটা থার্মোডাইনামিক ফাংশন, থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার একটা ফাংশন। এগুলো তোমার বইয়ে এখনো বলে নেই, এই অংশে এটা বলে নেই। তাহলে এবার দেখো তো, ln k সমান আমরা কি বলতে পারি, তাহলে মাইনাস RT দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ডেল এইচ ডিভাইড RT, ঠিক আছে, RT। আর এখানে মাইনাস দিয়ে ভাগ করে দিলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে T del S ডিভাইড RT, TT এখানে কাটা গেল। ঠিক আছে, ln k সমান মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ডেল এস বাই আর। এই যে দেখো, এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট। এখন অনেকে আবার চিন্তা 2.303 কই গেছে, এটা আমি লিখছি ln k, তাহলে তুমি লগ কে দিয়ে যদি লিখো তাহলে কি হয়ে যাবে, লগ কে সমান মাইনাস ডেল এইচ ডিভাইড 2.303 আর ইন্টু 1/t, 1/t এটাকে একটু আলাদা করে সুন্দর করে রাখলাম যেহেতু স্বাধীন চলক, ডিভাইড প্লাস কি হবে ডেল এইচ ডিভাইড 2.303 আর। বুঝছো না বুঝে নেই? আশা করি বুঝছো।
অনেক সময় হয়তো এটা করতে পারে, একটা তাপমাত্রায় তোমার সাম্যদ্রুবক দেয়া আছে আর একটা তাপমাত্রায় সাম্যদ্রুবক কত, তাহলে বাকি সবকিছু সেম। আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা লিখতে পারি, একটু দেখো। ln বা log যেটা দিয়ে খুশি লিখতে পারো। ln কে সমান, দেখো হুবহু আরহেনিয়াসের মতো, আরহেনিয়াসেরটা ছিল হচ্ছে হাদ্রুবক, এখানে কিন্তু হাদ্রুবক না, এখানে হচ্ছে সাম্যদ্রুবক। ডেল এইচ ডিভাইড 1/t প্লাস হচ্ছে কি কনস্ট্যান্ট। ধরো এটা T1 টেম্পারেচার, তাহলে এটারে দিলাম সাম্যদ্রুবক K1, K1। তাহলে T2 টেম্পারেচারে আমরা বলতে পারি হচ্ছে, এটা জাস্ট এমনি থিওরি পড়ে রাখছি, যদি অ্যাডমিশনে দেয়। তাহলে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিলে আমাদের কি দাঁড়ায়, ln K1 মাইনাস ln K2। কেমন, একটা থেকে আরেকটাকে মাইনাস করে দিলে দাঁড়ায় হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাটা, ঠিক আছে, কাটা। তাহলে কি দাঁড়ায়, ডেল এইচ বাই আর কমন নিলে 1/T1 মাইনাস 1/T2। বলার পর অনেক স্টুডেন্ট, আমি এফআরবিতেও পড়াইছি, দেখছি ভাই আপনি তো এইখানে, বা স্যার আপনি তো এইখানে হচ্ছে ইয়ে দিয়ে লিখেছেন, এটা তো একটু ভুল হয়েছে, এখানে 2.303 দিয়ে আবার বলতেছি, এটা হচ্ছে ln দিয়ে লিখছি, লগ দিয়ে লিখলে কি হবে, 2.303 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ধরো দুইটা টেম্পারেচার দেয়া আছে, ডেল এইচ দেয়া আছে, আর এর মান তো তোমাকে দেয়া থাকবে না, নিজ দায়িত্বে লিখতে হবে। ডেল এইচ যদি জুলে লিখো, ঠিক আছে, এটা মানে কিলো জুল দেওয়া থাকলে জুলে লিখবা, আর এর মান 8.314, আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। দুইটা টেম্পারেচার দেওয়া থাকবে, এটাতে সাম্যদ্রুবক দেওয়া থাকবে, এটাতে সাম্যদ্রুবক বের করতে বলবে, ঠিক আছে, একদম সহজ একটা জিনিস। দেখি একটা কোয়েশ্চেন করতে পারি কিনা, এখান থেকে সিকিউ আসেনি এখনো, দেখি এখানে কি বলতে চেয়েছে। একটি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সাথে সাম্যাঙ্ক পরিবর্তনের লেখচিত্র হচ্ছে নিম্নরূপ। তোমরা বলবে এটা কি তাপ উৎপাদে নাকি তাপ হারি। কুমিল্লা বোর্ড 16-তে আসছে, দেখছো কুমিল্লা বোর্ডে মানুষ একটু একটু ভয় পায় কেন, এত এটা কুমিল্লা বোর্ড না, এটা দেখবা হচ্ছে যে কোনো একটা বোর্ডে কোয়েশ্চেন কঠিন করতে পারে। সাধারণত দেখা যাচ্ছে মাঝে ঢাকা বোর্ডে একবার এমসিকিউ অনেক কঠিন করেছে, কেমন, তো এক এক সময় এক এক বোর্ড, কখনো সিলেট বোর্ড, কখনো যশোর, মানে যে কোনো বোর্ডে করতে পারে। সাম্যাঙ্ক পরিবর্তনের লেখচিত্র নিম্নরূপ। বিক্রিয়াটি তাপ উৎপাদী, টাকা উৎপন্ন হচ্ছে, জীবন উন্নতি হচ্ছে। বিক্রিয়াটি তাপহারী, ভুল। তাপমাত্রা ও সাম্যাঙ্ক, তাপমাত্রা ও সাম্যাঙ্ক হচ্ছে এখানে ব্যস্তানুপাতিক, কথা ঠিক, ঠিক আছে। দেখো বুঝো নাই, 1/t এর সাথে লক, এটা বাড়লে আমরা দেখতে পাচ্ছি লক কেপি বাড়ছে, ব্যাপারটা বুঝো, এটা অনেকে বুঝো না। দেখো বলছে তাপমাত্রা এবং সাম্যাঙ্ক, লক কেপি এর সাথে 1/t হচ্ছে সমানুপাতিক, এ বাড়লে এও বাড়ছে, জীবন উন্নতি হচ্ছে। কিন্তু এখানে 1/t বলে না, বলছে তাপমাত্রার সাথে কি হবে। ভাই এটা তো 1/t এর সাথে সমানুপাতিক, তাপমাত্রা হলে তো কি হয়ে যাবে, উল্টে যাবে, ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যদি দিত তাহলে জিনিসটা কি হয়ে যেত, উল্টে যেত। যদি তাপমাত্রার সাথে সাম্যাঙ্ক যদি জিজ্ঞেস করতো তাহলে কি হতো, ব্যস্তানুপাতিক। এখানে লক কেপি হচ্ছে 1/t এর সাথে সমানুপাতিক, বাড়ছে, বাড়ছে, উন্নতি হচ্ছে জীবনে, টাকা বাড়ছে, ঠিক আছে, তাপ উৎপাদী বিকে 1/t এর সাথে বাড়ছে, টি এর সাথে কি হবে, ব্যস্তানুপাতিক হবে, টি এর সাথে ব্যস্তানুপাতিক হবে, তাহলে এটা হবে 1 আর 3। তো আমরা 1/t লিখি কেন, সরলরেখায় রাখার জন্য, মানে জিনিসটা যাতে সরলরেখা হয়, টি দিলে এটা সরলরেখা হবে না, ঠিক আছে, কারণ আমরা y = mx প্লাস c ফরম্যাট পাবো না। তো আজকের ক্লাস এটুক, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা শুরু করব অম্লক্ষারক সাম্য অবস্থা। কেমন, 1 ঘন্টা মাত্র 12 মিনিট ক্লাস হলো, ঠিক আছে, 1 ঘন্টা মাত্র 12 মিনিটের ক্লাস হলো। ক্লাসটা কেমন লাগছে জানাবে। আর এই তো নেক্সট ক্লাসে আমরা অম্লক্ষারক সাম্য অবস্থা শুরু করব।